এখানে যে ব্যক্তির স্মরণ সভা আজকে উপস্থিত হয়েছে, আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই লেবার পার্টির চেয়ারম্যানকে যে এমন একজন মহান ব্যক্তির স্মরণ সভা তিনি আয়োজন করেছেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে এই অনুষ্ঠান এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে আমার মনে হয় বাংলাদেশে যারা গণতন্ত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস করে, সমাজ কল্যাণে বিশ্বাস করে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকে যারা বিশ্বাস করে, সমাজ চেতনায় যারা বিশ্বাস করে, তাদের প্রত্যেকেই তার স্মরণে একটি করে সভা করা উচিত বলে আমি মনে করি। কারণ ডাক্তার জাফরুল্লাহ সম্বন্ধে অত কিছু বলার মতো জ্ঞান আমার নাই, তবে আমি প্রথম শুরু করতে চাই এই ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে আমি কিন্তু বেশি দিন যাবত চিনি না। আমার প্রথম যেদিন পরিচয় হয়, আমাদের একটা প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, বেগম খালেদা জিয়া ওটার প্রধান অতিথি ছিলেন, সেখানে সঞ্চালনে আমি ছিলাম, উপস্থাপনা করতাম। তো সেখানে উপস্থাপনা করার সময় এক সময় দেখি একজন খুব সিম্পল সাধারণ মানুষ, চুলগুলি বড় বড় ঝুলতেছে, আর শার্ট একটা সিম্পল একটা হাফ শার্ট গায়ে, নর্মাল একটা পেন করে একটা লোক সামনে দিয়ে স্টেজের মাঝখান দিয়ে উনি আস্তে আস্তে হাঁটতেছে। তো আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওরা দেখেই বলতেছে, এই আমান, এই মিলন, এই তাড়াতাড়ি জাফরুল্লাহ সাহেব আসতেছে, ওনাকে তাড়াতাড়ি রিসিভ করে নিয়ে আসো। আমি তো শুনে অবাক, কি দেখতে দেখে যেরকম যে সাধারণ মানুষ, উনি কি যে বেগম খালেদা জিয়া তাকে সম্মানকে রিসিভ করে নিয়ে আসার জন্য, তাকে নিয়ে আসার জন্য লোক পাঠাচ্ছে, ব্যাপার কি? তখন আমি জিজ্ঞাসা করলাম, ঝিনাইদহের যে সাবেক এমপি ছিল, মারা গেছে, মশিউর রহমান, উনি আমাদের সাথে যুবদল করতেন, আমার খুব ভালো বন্ধু ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কে? কেন চেনো না? আমি না, তো ডাক্তার জাফরুল্লাহ খাইছি, ওনার তো নাম, কিন্তু ওনার চলাফেরায় তো বোঝা যায় না যে এটা ডাক্তার জাফরুল্লাহ। যাক, আমার তখন থেকে মনে হয়েছে যে আমি কিভাবে এমন একজন সাধারণ মানুষ এবং ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তির সাথে আমার কিভাবে পরিচয়টা করা যায়, সন্তান অথবা ভাই হিসাবে আমি সেদিকে চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমি সেটা সফল হয়েছি। অনেক কর্মকাণ্ডে তার সাথে আমি জড়িত ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে ছিলাম, এবং আমি এইটুকু সম্বন্ধে যিনি আমাকে দেখলে বলতেন, মিলন কেমন আছো? তা আমি সেদিক থেকে আমি ওনার আজকের এই স্মরণ সভা, ওনাকে শ্রদ্ধা করি, দারুহের মাগফিরাত কামনা করি, ধন্যবাদ জানাই। উনি আসলে এমন একজন ব্যক্তি, কোন দিকে বলবো, যদি বলি উনি একজন স্বাধীনতা যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন, একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, যদি বলি একজন মানবতা কর্মী, যদি বলি একজন সমাজ সেবক, যদি বলি একজন বিখ্যাত ডাক্তার, যদি বলি গরিবের বন্ধু, যদি বলি যে সাধারণ মানুষের জন্য জীবনে বেঁচে থাকার জন্য অর্থনৈতিক যে সমস্যাগুলি ছিল সেই দিকেও তিনি ভূমিকা রেখেছেন, করোনার সময় যা করেছেন, ডেঙ্গুর আক্রান্ত সময় যা করেছেন, আসলে তার ব্যাপারে আলোচনা করে দীর্ঘ করে অনেক সময় লাগবে। বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, তাদেরকে আমি সময় দেবো। তোমার সংক্ষেপে শুধু এইটুকু বলবো যে করোনার সময় উনি যে করেছেন, উনি গাড়ির মধ্যে ব্যানার লাগিয়েছেন যে 1 মাসের খাদ্য কর্মসূচি বিতরণ। এই যে ইতিমধ্যে কিছুদিন আগে ডাক্তার মুস্তাফিজুর সাহেব বলছিলেন যে যেই খাদ্য একজনকে, একটা পরিবারকে দেওয়া হয়েছিল, একটা লোকে সেটা মাথায় করে বোঝা করে নেওয়ার মতো তার ক্ষমতা ছিল, 2 জন ধরে রিক্সা তুলতে হতো বা গাড়িতে তুলতে হতো, এত পরিমাণে খাদ্য তিনি দিয়েছিলেন। চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে এমনকি শুকনা মরিচটা পর্যন্ত তিনি বিতরণ করেছিলেন এই করোনার সময়। এবং করোনার সময় যখন মানুষ মারা যাচ্ছিল, চিকিৎসা হচ্ছিল না, হাসপাতালগুলিতে জায়গা হচ্ছিল না, এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য 5-7 হাজার 10 হাজার টাকা করে এক একটা রোগীর খরচ করতে হতো, সেখানে ডাক্তার জাফরুল্লাহ একটা উদ্যোগ নিয়ে একটি কিট আবিষ্কার করেছিলেন, সেটা সরকার কাছে অনুমোদন চেয়েছিলেন। কিন্তু কেন ডাক্তার জাফরুল্লাহ করলো, সেই জন্য এই সরকার তাকে অনুমোদন দেয় নাই। সেই কিটের যদি পরীক্ষা হতো, 15 দিন যেখানে সময় লাগতো, সেদিন 24 ঘন্টায় সেই রেজাল্টটা রোগীরা পাইতে পারত, এবং মাত্র 1500 টাকা খরচ হতো। এটা ডাক্তার জাফরুল্লাহ সাহেব তিনি বলেছিলেন। কিন্তু যেহেতু ডাক্তার জাফরুল্লাহ, সেখানে তাকে এই আওয়ামী সরকার তাকে অনুমোদন দেবে না, দেয়নি। কিন্তু পরবর্তী যখন ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতেও তিনি যে অবদান রেখেছেন, ঔষধ দিয়েছেন, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ সহ ঘরে ঘরে তিনি মশারি পর্যন্ত বিতরণ করেছিলেন। আমিও সেখানে একটু অংশীদার ছিলাম। আমিও স্যারকে বলছিলাম, স্যার আমাকে কিছু দেন, আমার তো নিম্ন এলাকা নগর, তো কতটা লাগবে? আমি স্যার আমার 100 মশারি আর 100 দেন, মিলন 100 দেওয়া গেল 50টা। এই যে চেয়ারম্যান সাহেব, লেবার পার্টি চেয়ারম্যান সাহেব, উনি 200, 300, 100 প্রতিবারই উনাকে অনেক স্নেহ করতেন, অনেক দিচ্ছেন। এরকম ভাবে যদি বলছে ঘন্টার পর ঘন্টা, আমি যে একজন ক্ষুদ্র মানুষ, তারপরে মনে আমি 1 ঘন্টা বলতে পারবো। তা আমি ডাক্তার জাফরুল্লাহ সম্বন্ধে আমি বলে সময় নষ্ট করতে চাই না। বিজ্ঞ আলোচক বৃন্দ ওনারা আলোচনা করবেন। তবে আমি আজকে স্মরণ সভায় ডাক্তার জাফরুল্লাহ মাগফিরাত কামনা করি। উনি
চিরদিন মানুষের কাছে অমর হয়ে থাক। উনি যে মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা রেখেছেন আসলে সংক্ষেপে একটু না বলে হয় না, যে মেডিকেলের মাধ্যমে আহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সে চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দিয়ে আবার রণাঙ্গনে পাঠিয়েছেন মুক্তিযুদ্ধ করার জন্য। আসলে এই কিংবদন্তি মুক্তিযোদ্ধা, কি বলবো দুঃখের কথা, এই কিংবদন্তি মুক্তিযোদ্ধাকেও এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাকেও তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে অপমান করে আজকে জাতির কাছে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। নিশ্চয় আপনারা দেখছেন পত্রিকা উঠেছিল যে এই কিংবদন্তি মুক্তিযোদ্ধা রাজাকারের কারাগারে বন্দী, এরা পত্রিকা কিন্তু উঠেছিল। আমরা সেদিন কোর্ট কাছার দিকে আন্দোলন করেছিলাম, এই কোর্ট ঘেরাও করেছিলাম, চেয়ারম্যান সাহেব ছিল, আমরা সবাই বাবু সহ আমরা শাহবাগ থেকে মিছিল করে সব কোর্ট ঘেরাও করেছিলাম যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কেন জেল জুলুম দিয়ে বিরোধী মতের নেতা কর্মীদের জেলখানা বন্দী করা হচ্ছে, এটার বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছিলেন। আসলে আজকে যে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আমরা যেভাবে আন্দোলন করছি, আসলে মনে হয় আমরা এইভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আমি তাই মনে করি এই মুহূর্তে এই সরকারের পতনের জন্য ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তিদের খুবই প্রয়োজন। আজকে আমি বলবো যে আপনারা যারা মঞ্চে উপস্থিত, যারা বাহির আছে, প্রত্যেক ডাক্তার জাফরুল্লাহর পথকে অনুসরণ করে আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। ডাক্তার জাফরুল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে পারছি না। আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেলখানা বন্দী, তার মুক্তির জন্য বারবার তাকে অনুরোধ করা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য বলা হয়েছে। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আজকে দেশে থাকতে পারতেছে না। তারপরে আপনার সাদেক হোসেন খোকা এই দেশে মুক্তিযুদ্ধ করেও তার মৃত্যুটা পর্যন্ত বাংলাদেশে হতে পারে নাই। কি কলঙ্ক, দুঃখজনক। আজকে মেজর হাফিজের মতন একজন লোক, এত সৎ মানুষ, যার নিজের একটা বাড়ি নেই ঢাকা শহরে, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কত হয়রানি করা হচ্ছে। আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বললেও এই সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত বিরোধী সরকার, তারাই পাকিস্তানের বন্ধু। 1974 সালে শেখ মুজিবুর রহমান সেই ভুট্টোকে বাংলাদেশে এনে লাল গালিচার সম্বর্ধনা দিয়েছিল এই তাদের নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু আমরা সবকিছু জানি, অনেক কিছু বলা যায় না। তাই দুঃখের সাথে বলতে চাই, আজকের এই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা আসুন ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে ডাক্তার জাফরুল্লাহর পথ অনুসরণ করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। আজকের আয়োজক লেবার পার্টি জিন্দাবাদ। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই 82 বছর 4 মাসে তার অনেক অর্জন ছিল। আমি দু একটা অর্জনের কথা এখানে একটু তুলে ধরতে চাই। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অবদানের জন্য 1977 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1985 সালে ফিলিপাইন থেকে রামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাকুলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়াও 2021 সালে আহমদ শরীফ স্মারক পুরস্কার লাভ করেন। তার এই অর্জন একসময় কি বিলীন হয়ে যাবে? না, আমরা এই অর্জনকে ধরে রাখতে চাই, আমরা এই অর্জনকে স্মরণীয় করে রাখতে চাই। সেই অর্জন কিভাবে আমরা স্মরণ করে রাখতে পারি এবং ধরে রাখতে পারি, আমরা আমাদের বিশেষ অতিথিদের কাছ থেকে সেই বক্তব্যই প্রত্যাশা করছি। আমি এখন আমাদের বিশেষ অতিথির মধ্য থেকে জনাব মোহাম্মদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি বক্তব্য পেশ করার জন্য। আজকে যে মানুষটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা শুনছি, সকলেই আমরা এই মানুষটির সম্পর্কে জানি। আমরা বহুমাত্রিক যিনি প্রতিভার অধিকারী ছিলেন, তার বিশেষণে বিশেষায়িত করবার মতো নতুন শব্দ সংযোজন করার মতো কোন শব্দ আপনারা বাংলা ভাষার ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যে যেগুলো তার বিষয়ে বলা হয়েছে। আমি শুধু একটি বিষয়ে ভাবছি, এই একটি মানুষ কতটা বহুমাত্রিক চিন্তা বা বহুমাত্রিক পথে চলার ক্ষমতা রাখেন। যেমন আমাদের সমাজে যারা রাজনীতি বিষয়ে কথা বলেন, তারা রাষ্ট্রবিজ্ঞানী অথবা রাজনীতির মাঠের কর্মী, যারা সমাজ চিন্তক, অর্থনীতির বিষয়ে কথা বলেন অথবা সমাজ সেবার বিষয়ে কাজ করেন, ক্ষেত্রগুলো ভিন্ন। বহুমাত্রিক কাজগুলোর মতো ক্ষমতা আমাদের খুব কম মানুষেরই আছে।
আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতির ঘটনার জায়গাগুলোকে নিয়েই আমরা ব্যস্ত থাকি, আমাদের সেখানে আমরা অবদান রাখার চেষ্টা করি। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী রাজনীতির বিষয়, সমাজ সেবার বিষয়, মানবাধিকারের বিষয়, প্রত্যেকটা বিষয় উনি কোন চিন্তা করতে না, সেটি প্রয়োগ করবার মধ্য দিয়ে তার যে ক্ষমতা, মানে চিন্তা করা এবং চিন্তাকে বাস্তবায়ন করার যে ক্ষমতা, সেটি আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। তিনি রাজনীতির বিষয়ে গতাগতিক চিন্তায় খুব একটা বেশি বিশ্বাস করতেন না। আমরা নির্দিষ্ট পেরিপেরিতে নির্দিষ্ট আলোচনার সূত্র ধরে কিন্তু আমরা আমাদের রাজনীতির কথাগুলো বলি, কিন্তু উনি মুক্ত চিন্তার মানুষ ছিলেন। উনি যেটি বিশ্বাস করতেন এবং যেটা উপযোগী মনে করতেন, সেটি বলবার ক্ষেত্রে যে দুঃসাহস ওনার ছিল, সেটি অন্য কারো রাজনীতি বলছিলাম যে ভিন্ন ভিন্ন জায়গায় অবদান রাখবার মতো সে যোগ্যতা, সে মানসিক সাহস, শক্তি যে মানুষটি ছিল, তিনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক মাঠে অবদান রাখার চেষ্টা করছি, একজন সমাজকর্মী সমাজ সেবার অবদান রাখার চেষ্টা করছে, একজন রাষ্ট্রবিজ্ঞানী তারা লিখার মধ্য দিয়ে রাষ্ট্র বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রত্যেকটা ক্ষেত্রে সেই অবদানটা উনি রাখার সাহস ছিল এবং রেখেছেন। একই সাথে যে কথাটি বলছিলাম, রাজনীতিকে ট্রেডিশনাল ওয়েতে উনি কখনো দেখবার চেষ্টা করেননি। ওনার বিশ্বাস, সেই বিশ্বাস যদি তার আশেপাশের মানুষগুলোর বিরুদ্ধেও যায়, সেই বিশ্বাসের কথাটাই তিনি বলবার ক্ষেত্রে সাহসী মানুষ ছিলেন। আমরা জাতীয় সরকারের আমার দল পক্ষ থেকে আমরা জাতীয় সরকারের দাবি উত্থাপন করেছিলাম, সে সময় তিনিও জাতীয় সরকারের দাবি উত্থাপন করেছিলেন। প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু উনি ওনার দৃঢ়তার সাথে সেই বক্তব্যটি এবং সেটি কাঠামোগত কি হতে পারে সেই বিষয়ে তিনি কথা বলে গেছেন। উনি আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামোর মধ্যে যে জটিলতা, যে দান্দিকতা, যে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কেও পরিষ্কার কথা বলেছেন। উনি রাজনীতিকে শুধু ক্ষমতার পালাবদলের লড়াই হিসাবে দেখেন নাই, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের ক্ষমতা কাঠামো সংবিধানের কি কি সংযোজন দরকার আর কি কি বাদ দেওয়া দরকার, সে বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ৭২ যে সংবিধান, সেটি গণতান্ত্রিক সংবিধান নয়। এই সংবিধান দিয়ে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার একটি মডেলের বাংলাদেশ রূপ। সুতরাং এটিকে বদলাতে হবে, এটিকে সংশোধন করতে হবে, আমল সংস্কার করতে হবে। আপনারা জানেন, উনি প্রদেশের গভর্নমেন্টের কথা বলেছেন, যেটি আমাদের দল, আমরা সুযোগ বোধ করি ওনার সাথে সবচেয়ে বেশি কাজ করবার আমাদেরও সুযোগ হয়েছে, পরামর্শ নেওয়ার সুযোগ হয়েছে। আমাদের কথার সাথে ওনার কথার অনেক জায়গায় আমরা ঐক্যমত্য তৈরি করতে পেরেছিলাম অথবা মিল খুঁজে পেয়েছিলাম। তিনি আজকে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, তিনি প্রদেশের কথা বলেছেন, আপনাদের কথা বলেছেন, তিনি স্থানীয় সরকারকে শক্তিশালী করবার কথা বলেছেন। আজকে রাজনীতি উনি যখন বলেছেন, তখন খুব বেশি প্রাসঙ্গিক মনে হওয়ার মতো কোনো কারণ ছিল না, অথবা রাজনীতিবিদেরা সেই বক্তব্যগুলোকে সেইভাবে গ্রহণ করবার মতো অবস্থায় তেমন ছিলেন না। রাজনীতিবিদদের ক্ষমতার পালাবদল লড়াইটাই শুধু মুখ্য ছিল, কিন্তু উনি ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য, মুক্তিযুদ্ধ রাষ্ট্র তৈরি করবার জন্য কি কি সাংবিধানিক পদক্ষেপ নেওয়া দরকার, সে কথাগুলো সেটি বলে গিয়েছিলেন, যেটি আজকে প্রাসঙ্গিক। আজকে আমরা ৩১ দফার ভিত্তিতে যে লড়াই করছি, সেই লড়াইতে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অবদান, সেই লড়াইয়ের সূত্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা লিখনের মধ্যে করতে ছিল। আজকের বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন, যে শুধু ক্ষমতার পালাবদল নয়, একই সাথে রাষ্ট্রযন্ত্রের যে বদল, যে রাজনীতি আমরা করছি, সেই রাজনীতি আজকে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি, আজকে ৫২ বছর পর বাংলাদেশকে নতুন ভাবে খুঁজে পাওয়ার রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের যে রাজনীতি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের যে বাংলাদেশ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে, যেদিক থেকে আজকে দুজন দূরে আজকের এই আওয়ামী লীগ, যারা নিজেদেরকে আজকে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা দাবি করে, অথচ মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক আজকে নাই। সেই জায়গায় আজকে আমাদের যে লড়াইটা করতে হবে, সেই লড়াই যে সাহসী মানুষটি আমাদেরকে পথ দেখাতেন, যে সাহসী মানুষটি কোন রকমের দুর্ভাবনা ছাড়া
ভীতি ছাড়া উনি যে সাহসের জায়গা উনি তৈরি করেছিলেন, আমাদেরকে সাহসী করেছিলেন। আমরা মনে করতাম কেউ না থাকলো যে আপনারা জাফরুল্লাহ চৌধুরী আছেন। আজকে সেই প্রচন্ড অভাব আমরা বোধ করছি। আমরা 10 তারিখ আমাদের 29 তারিখের এই ফেসিলের বিরুদ্ধে লড়াইয়ের যে তাণ্ডব দিকে তারা শুরু করেছে বিরোধী দলের উপরে, এই সময় আসে আমাদের যে সাহসের জায়গা, আমাদের দৃঢ়তার জায়গা নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও দুর্বলতা ছিল। আমরা আমাদের মনের শক্তির চলার যে সাহস দেখানোর কথা ছিল আমরা সেই জায়গাতে পারিনি। ফেসিবাদের মুখে চোখে চোখ রেখে কথা না বলতে পারলে, তার মুখামুখি দাঁড়াতে না পারলে পৃথিবীতে কোথাও ফেসিবাদ হবে নাই। কিন্তু আমরা সেই জায়গায় নিশ্চয়ই আমাদের ভাবনার কথা আছে, আমরা কতটা পেরেছি। আজকে এই জায়গায় খুব বেশি অভাব বোধ করছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যে মানুষটি একা হলো দাঁড়াতেন, একা হলো মুখোমুখি হতেন। আপনি মুখোমুখি হলে আমরা যারা তার থেকে কোন সাহসী আমরা তার পিছু ধরতাম। সেই মানুষটি থাকলে আমরাও সেই সাহসের জায়গাটায় আমাদের ভূমিকা রাখবার সুযোগ হতো। আজকে প্রচন্ড অভাব বোধ করছি। বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে একটা মুখ্য আলোচনা সেটিকে তিনি প্রাইম করেছেন। সেই জায়গায় আজকের নেতৃবৃন্দ দৃষ্টিপাত করবেন। আজকের ফ্যাসিবাদ 52 বছর পর্যন্ত আমরা বারবার ফ্যাসিবাদ হটিয়েছি, কিন্তু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। ফ্যাসিবাদ হলে নতুন ফ্যাসিবাদ আমাদের বুকের উপরে আসিয়ে দাঁড়িয়ে থাকে। সেই জন্য আজকের ফ্যাসিবাদ উৎপাদনের যে কারখানা, আজকে যে সাংবিধানিক কাঠামো, ক্ষমতা কাঠামো, পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী আজকে আমার প্রধানমন্ত্রী, যার কোনো জবাবদিহিতা নাই। আজকের এই ক্ষমতা কাঠামোর কোন বিন্যাস অথবা ভারসাম্য তৈরি করতে না পারলে আগামী দিনের ক্ষমতা পালাবদল ঘটলেও নতুন যারাই ক্ষমতা আসবেন না কেন তারাও ফেসিবাদের শাসন হতে বাধ্য হবেন। সেই জায়গা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেই পথ ধরে হাঁটবো। আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল আমন্ত্রিত অতিথি এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা আসলে তো সাংবিধানিক কাঠামো, সরকার বা দেশটাকে পুনর্নির্মাণ করার সংগ্রামের সৈনিক। আমি তো সামান্য একজন সাংবাদিক। তো জাফরুল্লাহ চৌধুরীর ব্যাপারে কিছু বলা যায়, কারণ উনি তো শুধু চিকিৎসক ছিলেন না, শুধু স্বপ্নদ্রষ্টা ছিলেন না, উনি শেষে যেখানে এসে থেকেছিলেন তিনি ছিলেন জাতির বিবেক। একটা অন্যায় হলে উনি কোনো কিছু না ভেবে সহজ সরলভাবে তার বক্তব্য পেশ করতেন এবং এই জন্য তার কিন্তু বিপুল জনপ্রিয়তা ছিল। উনি বাংলাদেশে ওষুধ নীতি প্রণয়ন করেছেন, যে ওষুধ নীতির কারণে আজকে বাংলাদেশ একটি ওষুধ রপ্তানিকারক দেশ। আগে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে ওষুধ বিক্রয় করতো, আমাদের দেশে কোনো কোম্পানি ছিল না। এখন দেশি কোম্পানি সব ওষুধ দেয়, আবার বিদেশে রপ্তানি করে। তার একচ্ছত্র কৃতিত্ব আপনার জাফরুল্লাহ চৌধুরী। তো ড্রাগ পলিসিটা চালু করার ব্যাপারে কি বাধা তাকে ফেস করতে হয়েছে, আমি চাষ একটা দৃষ্টান্ত দিই। ড্রাগ পলিসি ঘোষণা হয়ে গেল এরশাদ সাহেবের ক্ষমতা শুরু হওয়ার সাথে সাথে। আসলে এটা রেডি ছিল, এরশাদ সাহেব ক্ষমতা আসলে এটা ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, সেই আপনার বাংলাদেশ টাইমসে এটা খবর বেরোলো। এখন তার যে নিউজ এডিটর আনোয়ার জাহিদ সাহেবকে উত্তরপাড়ায় ডেকে পাঠানো হলো, আপনারা এই নিউজ ছাপছেন কেন? তো ভাইয়া, সরকার যেটা ঘোষণা করে সেটা ছাপতে আমাদের অসুবিধা নেই, ক্ষতি হয়েছে কি? কোনো নিষেধাজ্ঞা তো নেই। তারা তাকে সারাদিন নাকে আটকে রাখছে। আপনার বলে যে বিবিসি প্রকাশ করলো না, ভয়েস অফ আমেরিকা করলো না, ইত্তেফাক করলো না, অবজারভার করলো না, আপনারা বাংলাদেশ টাইমস কেন করলেন? কারণ তাদের যে সংবাদ সম্পর্কে তাদের যে কনসেপ্টের অভাব, এটা তাতে প্রতিফলিত হয়। তো আসলে হচ্ছে কি, আপনার
বিদেশি যে বহু জাতিক কোম্পানিগুলো তাদের একটা চাপ করছিল যে কোনোভাবে এটাকে বিনষ্ট করা যায় কিনা। পত্রিকার মাধ্যমে যদি খবরটা চাউর হয়ে যায় তখন এটাকে আপনার আজকে রাখা খুব কঠিন হয়। তো এখন সংবাদপত্রের উপর যদি এই চাপ আসে তাহলে জাফরুল্লাহ চৌধুরীর উপর চাপ কিরকম ছিল এইটুকু বলে আমি আর ড্রাগ পলিসির উপর বেশি বলতে চাই না। ড্রাগ পলিসি পরে উনি আরেকটা জিনিস করেছিলেন, হেলথ পলিসি এরশাদ সাহেবের শেষের দিকে, সেটা উনি টিকিয়ে রাখতে পারেন নাই। কিন্তু তার এই যে সংগ্রামের কারণে ডাক্তারদের ফি নির্ধারণ করে দেওয়া এটা সেটা উনি কিন্তু বিএম এর মেম্বারশিপ হারিয়েছিলেন, সেটা রেস্টোর হওয়ার আগে উনি মারা গেছেন। উনি জাফর আলম মিন্টু যে কথাটা, জাহাঙ্গীর আলম মিন্টু যে কথাটা বলেছেন যে আমাদের সেভেন সিস্টার্স এর কথা, আসলে কথাটা সত্য। উনি বিভিন্ন বৈঠকে গেলে কথাটা বলতেন যে তারা আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন করেছে, আমাদের তাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা তার প্রতি সমর্থন করা উচিত। তার ভিসা নাই, ছিল না, 20 বছর ধরে পাইনি না, আমারও ভিসা নাই। এখন আমি ওই পানি আন্দোলন করি, মোটামুটি পাওয়া যাবে না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়ে গেছে। নাগরিক আন্দোলনের পথিকৃৎ নাগরিকদের পক্ষ থেকে 81 সালে উনি জেনারেল ওসমানীকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টেনে নিয়ে আসছিলেন এবং এটা মোটামুটি খুব প্রতিদ্বন্দ্বিতা না হলেও সুন্দর একটা নির্বাচন হয়েছে। পরবর্তীতে চেষ্টা করেছিলেন কিন্তু আওয়ামী লীগকে সাথে রাখতে পারেন নাই, আওয়ামী লীগ তার নিজস্ব ক্যান্ডিডেট দিয়েছিল। আমি যেটা বলতে চাই যে উনি চলে গেছেন, ওনার প্রতিষ্ঠানগুলি আছে, শেষ পর্যন্ত উনি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করে গেছেন, গণ বিশ্ববিদ্যালয়, তার গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং গণ বিশ্ববিদ্যালয়, এগুলি তার আদর্শকে তুলে ধরবে সবসময়। আমরা যারা আছি, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আবেদন এই প্রতিষ্ঠানগুলির সাথে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে আপনারা নজর দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি মনে করি সভাপতি সাহেবের অনুমতি থাকলে আমরা তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করতে পারি, তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এটা একটা স্মরণ সভা, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা 1 মিনিট তার জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, সময় খুবই স্বল্প, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। জাফরুল্লাহ সম্পর্কে, কারণ দীর্ঘ 12 বছর আমি তার সঙ্গে কাজ করেছি এবং এই সংগঠনের আগেও তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। স্বাধীনতার পর থেকে তার সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ হয়েছিল, বিকজ অফ সেটা মৌলানা ভাসানীর অনুসারী হিসেবে তার সঙ্গে মেশার আমার সুযোগ হয়েছিল।
বিভিন্ন সময় পানি আন্দোলন, মোস্তফা কামাল ভাই এখানে আমার পাশে বসা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উনি বাংলাদেশের নেতা, ওনাদের সঙ্গে জাফর মাধ্যমে আমার ঘনিষ্ঠতা পরিচয়। তো জাফর সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। আমি শুধু যেহেতু সময়ের স্বল্পতা এতটুকুই বলবো। এখানে মিন্টু উপস্থিত আছেন, মিন্টু উল্লেখ করেছেন বক্তৃতায়, সেই বিধে আমি এটা আনতে চাচ্ছি। উনি কত বড় অসাম্প্রদায়িক ছিলেন আমি সেটাকে সামনে আনার চেষ্টা করছি, আপনারা দেখবেন। আমরা তখন নাগরিক পরিষদের ব্যানারে আমরা শহীদ মিনারে আন্দোলন করতেছিলাম, মান্না ভাই ছিলেন, সাইফুল ভাই ছিলেন, আমরা আজকের যে গণতন্ত্র মঞ্চ সবাই ছিলেন সেখানে। ওই দেখা গেছে সিলেটের সুনামগঞ্জে হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে ধীরাইলে, সেখানে আমাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেছেন, সেটা প্রতিবাদ জানিয়ে আসছেন ডাক্তার জাফর হোসেন। আবার দেখা গেল ওনার মৃত্যুর কিছুদিন পূর্বেই শেষ এরকম আমরা বাংলাদেশ 14-15টা জায়গা ঘুরেছি ওনার সঙ্গে। সেই নড়াইলের হিন্দু বস্তিতে আক্রমণ হলো এবং উনি এই আক্রমণ গুলো খবরাখবর নিয়ে মিডিয়ার কাছে প্রকাশ করতেন কারা এই হামলাগুলো করেছেন। উনি নির্দ্বিধায় সত্য কথা বলে যেতেন। আপনারা দেখেন সেটা পত্র পত্রিকায়, যেখানে মানুষের নির্যাতন নিপীড়ন ছিল সেখানে নির্যাতন নিপীড়নের জায়গায় উনি উপস্থিত হয়ে প্রতিবাদ করেছেন সশরীরে। আমরা তার সঙ্গে যেতাম। আমি বললাম যে সেই সিলেটের সুনামগঞ্জ থেকে শুরু করে নড়াইল পর্যন্ত, এইদিকে নোয়াখালীর মাইজদিক পর্যন্ত 12টা না 14টা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সহ। তো আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতেও আমরা গিয়েছি। সেখানে এই যে কর্মকাণ্ডগুলো, জাফর কর্মকাণ্ডগুলো, এগুলো আমরা ডকুমেন্টারি হিসাবে মানুষের সামনে উপস্থিত করব। আমি এটা হাতে নিয়েছি মিন্টুর সহযোগিতায়। আমরা খুব শীঘ্রই এই প্রোগ্রামগুলোর একটা ডকুমেন্টারি জাতির সামনে আমরা উপস্থাপন করব। তো ডাক্তার জাফর চৌধুরী তার জীবনকালে আজীবন উনি মানুষের জন্য কোনটা ভালো সেটাই উনি চিন্তা করতেন। এই যে আজকে আমরা যারা সংস্কার, সরকার পরিবর্তনের, শাসন ব্যবস্থার পরিবর্তনে আন্দোলন করছে, এই কথাগুলো জাফর চৌধুরী এবং রব্বাই প্রথম মার্কেটে এনেছে যে সংবিধানে এই ধারাগুলো আজকে হাসিনা কেন কর্তৃত্ববাদী শাসক হিসেবে, ফ্যাসিলিটি শাসক হিসেবে পরিণত হয়েছে, সেটা এই সংবিধানের কারণে হয়েছে। কাজে সংবিধানে এই ধারাগুলো পরিবর্তন করতে হবে। এবং এই যে হাইকোর্ট গ্রাম থেকে মফস্বলের সে বিভাগীয় 8টা বিভাগ থেকে হাইকোর্টকে আবার সরায় ঢাকা আনা হলো আইনজীবীদের, সেই তখনকার আইনজীবী যারা নেতা, এনে মহসিন রশিদ সাহেব আছেন, সত্য কথাগুলো হয়তো স্বীকার করবেন, আমি ওনাকে আঘাত করে কিছু বলছি না। এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে আন্দোলন, এটা জাফর চৌধুরী করে গেছে। এবং ওনার পরামর্শে সেদিন এরশাদ সাহেব, আমরা যদিও এরশাদ সাহেবকে স্বৈরাচার হিসেবে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছি, কিন্তু এই স্বৈরাচার এরশাদকে বুঝিয়ে জাফর চৌধুরী সাহেব এই হাইকোর্ট গুলো নিয়ে গেছিলেন সেই বিভাগীয় শহরগুলোতে। এই সাম্প্রতিক কালের ঘটনাগুলি আপনাদের সামনে বলছি যে এমন একজন ব্যক্তি যিনি এই কাজগুলো, আজকে গণতন্ত্র মঞ্চ, এই এখানে মান্না ভাই আছেন, সবাই আছেন, গণতন্ত্র মঞ্চে সব নেতারাই আছেন। এই গণতন্ত্র মঞ্চ জাফর চৌধুরীর সৃষ্টি। উনি আমাকে বললেন যে তুমি এদেরকে ডাকো, আমরা একসঙ্গে ইফতার করব। মান্না ভাই ছিলেন ওই ইফতার পার্টিতে। রব ভাই জিজ্ঞেস করলেন যে বাবলু শুধু কি ইফতার না আর কিছু আছে? আমি যে আরো কিছু কথা আছে। জাফর ভাই আসলেন, তারপরে আমি বললাম যে আমরা যারা নাগরিক পরিষদের ব্যানারে যারা আমরা আন্দোলন করতেছি, আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম করতে চাই। বিএনপির প্ল্যাটফর্ম না গিয়ে, বিএনপির একটা প্ল্যাটফর্ম আছে জামাত সহ তখন 20 দল, তো কাজেই আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম করব। মানবাই উপস্থিত, আমি কোনো অসত্য জিনিস আপনাদের সামনে পরিবেশন করব না। সেদিন থেকে গণতন্ত্র মঞ্চের যাত্রা শুরু হয়েছিল, শুধু এইটুকু বলছি। এই গণতন্ত্র মঞ্চের কাজটাও সুন্দরভাবে, এবং আমাকে বারবার বলে গেছেন যে তোমরা এই যে শাসন ব্যবস্থার পরিবর্তন, এই কাজটি নিয়ে তোমরা থাকবে।
কিন্তু আজকে সময় নাই, আমি কথাগুলো আরো বেশি বলতে পারতাম, সময়ের অভাবে আমি বলবো, সামনে আপনাদের সময় আছে। আমরা স্মরণ সভা করতেছি, আপনারা আসবেন সেখানে। 20 তারিখ আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্মরণ সভা আহ্বান করেছি, সেখানে সবাই থাকবে আমাদের নেতৃবৃন্দ, আমরা যাবো সেখানে। আমরা তখন চেষ্টা করবো আরো বেশি বলার জন্য। আমি আজকে এখানে কাগজ উল্লেখ করে, আমি মুসলিম লীগের সেক্রেটারি সাহেব একটা বক্তব্য এনেছেন, আমি সেই বক্তব্যের রেস ধরে আমরা বলবো। আপনারা জানেন দীর্ঘদিন গণতন্ত্র মঞ্চ ফেসিবাদী লড়াই, রাজপথে আমরা লড়াই করতেছি ফেসিবাদকে হটানোর জন্য, অপসারণের জন্য। আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি, আমি কাউকে আঘাত করে কথাগুলো বলতেছি না, সীমান্ত হামলা নিয়ে আমরা বাসানি অনুসারী পরিষদ সোচ্চার আমরা প্রোগ্রাম করতেছি, এবং আমরা খুব শীঘ্রই সকল প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলাপ আলোচনা করে সীমান্ত হত্যা প্রতিরোধ জাতীয় কমিটি নামে আমরা একটি কিছু করার চিন্তা ভাবনা করছি। আপনাদের সামনে আজকে আমি এই কথাগুলো বলছি, মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি। এই যে বারবার সীমান্তে আমার দেশের মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, ফারুক এখানে উল্লেখ করছে, পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। সরকার থেকে প্রতিবাদ করে না, ওই আই ওয়াশ করার মতো লোক দেখানো, দেখা গেল কি ওই ফ্ল্যাগ মিটিং করে, একটা ফ্ল্যাগ মিটিং বুঝেন তো, ওই পারের ওরা আসে বিএসএফ, আমার দেশের বিএসএফ যায়, ভালো খানা দানা হয়, আর বলে যে ভাই মানুষ টানুষ মাইরেন না, আমার দেশের মানুষ বলে, তারা বলে ঠিক আছে আর মারবো না, ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে যায়। আমি কারোর উদ্দেশ্য করে বলছি না। এই যে দেশের এই অবস্থা, এই রমজান মাসে 5 জন লোককে গুলি করে মারা হয়েছে এবং 3 জন লোক আহত হয়েছে গুলি খেয়ে। তারা তাদের ক্ষেত্রে কাজ করতেছিল, রাখাল, তারা গরু চড়াইতে গেছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এইটা নিয়ে কোনো সারা শব্দ নেই, আন্দোলন নাই। আন্দোলন হলে যারা এই, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, এবং কেউ এটা অন্যভাবে নেবেন না। দেশে এমন কি অবস্থার সৃষ্টি হলো, আমি এখানে শুধু বলবো যে আমরা যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে আছি, আমরা ফেসিবাদী লড়াইকে দুর্বল করার জন্যই তো অন্য ইস্যু সামনে আনা হয়েছে। আমি এই প্রশ্ন তাদের কাছে করবো যারা সামনে আর একটা ইস্যু নিয়ে আসছে। এই রাজপথের ফেসিবাদ বিরোধী লড়াইকে দুর্বল করার জন্যই অন্য একটা ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। আমি এখানে শুধু, আমি কারো পক্ষে বলবো না, সত্যটাকে সত্য বলতে হবে। আজকে আমার বর্ডার ট্রেড 6 লক্ষ টন, এলসির মাধ্যমে আসে 45 লক্ষ টন খাদ্যশস্য। এই খাদ্যশস্য যদি আমি অন্য রাশিয়া, এই আপনার অন্যান্য দেশ, ইউরোপীয় দেশ, অস্ট্রেলিয়া থেকে আমি, আমার কত ভাড়া যাবে, শিপিং এর ভাড়া কত, সেটা আমাকে বুঝতে হবে। আমি বক্তৃতাতে করা দরকার, রাজপথে থাকা দরকার, আন্দোলন করলাম, কিন্তু আমার বৃহৎ আন্দোলন হলো ফেসিবাদের বিরুদ্ধে। কিন্তু সেই ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করার জন্য কি অন্য ইস্যু আনা হয়েছে? এই প্রশ্ন আপনাদের সামনে আমি করে যাচ্ছি। এবং শেষ পর্যন্ত আমরা আবারও বলছি, মিডিয়ার ভাইদেরকে বলতেছি, এই সীমান্ত হত্যা আমরা বন্ধ করব। সীমান্ত হত্যা বন্ধ করার জন্য সীমান্ত হত্যা প্রতিরোধ কমিটি আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থাপন করব। আমি অলরেডি আলোচনা শুরু করছি এবং আলোচনা করব। ধন্যবাদ। জাফর চৌধুরীর আত্মার আবারও মাগফিরাত কামনা করছি। উনি আমার নেতা, উনি আজকে আমাকে এই রাজপথে নামিয়েছেন। উনি দেখেছেন ভাষানী অনুসারী পরিষদের ব্যানারে বুহা মিছিল উনি কিভাবে করেছেন, মাইকের সামনে হাতি নিয়ে উনি মিছিল করছেন। আপনারা সবাই জানেন, মিডিয়ার ভাইরা সবচেয়ে ভালো জানেন। উনি তার এমন কোনো কাজ বাকি নেই, জনগণের যেটা দরকার উনি সেটাই করেছেন। কাজে জনগণের দরকারে আমরা জাফর চৌধুরীর নির্দেশিত পথে আজীবন থাকবো। জাফর চৌধুরী যখন জাতীয় সরকার ঘোষণা করলো, অনেকেই অনেকভাবে সমালোচনা করেছেন, কিন্তু উনি সমালোচনার ভ্রুক্ষেপ করেন নাই। কিন্তু আজকে আমি দেখি, আমি মনে করি এই ফেসিবাদকে হটানোর জন্য এই জাতীয় সরকারই প্রথম এবং প্রধান কাজ আমাদের। জাতীয় সরকার না হলে এই ফেসিবাদ হটানো খুব কঠিন হয়ে যায়। তারপরও আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলবো। রাজপথে আন্দোলন করে আমরা এই ফেসিবাদকে হটাবো। ওই আমেরিকা এসে আমাদের ক্ষমতায় বসাই দিবে, ইউরোপিয়ান ক্ষমতায় বসাই দিব, এই ফর্মুলার মধ্যে আমরা নাই। এই ফর্মুলায় আমরা যেতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথম যে ঘটনা আমি বলতে চাই, ডাক্তার রাহুল চৌধুরীর মতো মানুষেরা
স্বর্ণধর্মা পুরুষ এবং তারা এরকম মানুষরা একটা জাতির মধ্যে ওই কয়েক যুগ পরে একজন জন্মগ্রহণ করে জাতির জন্য কিছু অবদান রেখে যায়। জাফরুল্লাহ চৌধুরীর জীবনী কর্ম সবকিছু নির্ধারণ করার জন্য বিশাল একটি গবেষণাগারের প্রয়োজন। বিশাল মানুষকেই গবেষণা করতে হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কি করেছিলেন। ইতিমধ্যে কিছু লেখা আছে, যদি আমার ভুল উপস্থিত থাকতে পারে নাই, মুক্তি যোদ্ধাদের নেতারা উপস্থিত থাকতে পারে নাই, এ সকল বিষয় মরহুম জাফরুল্লাহ চৌধুরীর জীবন থেকে জানা এই জাতির জন্য অসম্ভব। এই ঘরের মধ্যে আমরা মরহুম জাফরুল্লাহ চৌধুরীর জীবনে আলোচনা করছি। যদি আল্লাহ দিনাকে আজকে দিনে বাঁচিয়ে রাখতেন, তাহলে আমাদেরকে এই ঘরের মধ্যে শিশু কল্যাণ পরিষদে ওনার জীবনী নিয়ে আলোচনা করতে হতো না। আলোচনা করতে হতো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই ঈদের ঘুমের মধ্যে ইসরায়েলি বিমান ঢাকার বিমানবন্দরে কেন নেমেছিল এবং কি উদ্দেশ্য ছিল। এই জিনিসটার জন্য জাফরুল্লাহ চৌধুরী প্রেস ক্লাবে শুনে থাকতেন এবং আমাদেরকে নিয়ে শুনে থাকতেন, জাতিকে নিয়ে উনি জবাব নিয়ে থাকতেন যে ইসরায়েলি বিমান কেন ঢাকায়, এটা জাফরুল্লাহ চৌধুরী করতে পারতেন। এই সাহসিকতা, এই মানসিকতা তিনি লালন করতেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার বিদায়ী যাত্রা রাত বেরাত কামনা করে আল্লাহর কাছে তার বৃহত্তর চেয়ে আমি একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই হলের বিপরীতে একটি বড় হল আছে, আপনারা সবাই জানেন। এখানে সবাই শিক্ষিত মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতা। এই বহরটিতে তার মৃত্যুর 1 মাস 12 কি 13 দিন আগে মুসলিম লীগের 170তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসেছিলেন। উনি আমার পাশে বসেছিলেন। আমার সম্ভবত মনে হয় মুস্তফা কামাল মুন্দেশে বসে দিন থাকার কথা। তিনি এসেই প্রথম হাতে কেননা নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে খাই সাহেব, আজকে এই 170তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের পক্ষ থেকে কোনো অভিনন্দন আপনি পেয়েছেন কিনা? আল্লাহ স্যার, আমি কি অভিনন্দন পাবো? আবার উনি জিজ্ঞাসা করলেন। উনার বক্তব্যে আমার 2জন পরে উনি বক্তৃতা করলেন। উনি সরকারের প্রধান যিনি আওয়ামী লীগ সরকারের থেকে বললেন যে যদি 1947 সালে জন্ম না হতো তাহলে বাংলাদেশ হতো না এবং একটি অভিনন্দন দিয়ে আপনি সুগ্রহণ করুন। তার 11 মাস পূর্বে নবাব শাহ সলিমুল্লাহ মৃত্যুবার্ষিকীতে উনি প্রধান অতিথি আসছিলেন। সেদিনও তার হাতে উনি ডায়ালাইসিস থেকে বের হয়ে কেননা হাতে নিয়ে উনিকে কোলে করে আমাদের লোকেরা বা ওনার লোকেরা উঠিয়েছিল। তিনি বলেছিলেন যে নবাব সলিমুল্লাহ, আমরা এই জাতি যে জায়গায় আজকে ভুগছি, আমরা আজকে যাহা চিন্তা করছি, নবাব সলিমুল্লাহ 130 বছর আগে এই চেতনা এবং এই আজকের এই অবস্থা থেকে উত্তরণের জন্য সেদিন চিন্তা করেছিলাম। আমি এই দুটা কথা বললাম। আমি উনার বিদেহী যাত্রার ভাগ কামনা করি। ওটার জন্য গবেষণা কিছু তৈরি করার জন্য আহ্বান জানাই এবং আরো বড় পরিসরে আমরা ওনাকে স্মরণ করে ওনাকে জাতির সামনে ওনার যে স্বাধীনতার চেতনা, ওনার যে ইচ্ছা, যে ধরনের একটি জাতি তিনি চেয়েছিলেন, সে জাতি আমরা তৈরি করতে পারবো কিনা। আরেকটা কথা আমি বলবো, তিনটা কথা আমি শেষ করে দিই। আর একটি কথা বলবো, সেটি বলতে চাই, এটা আমাদের এই ঘরের সেমিনারে শুধু জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে অথবা একটি বেশি সরকার আজকে যে রাষ্ট্র ক্ষমতায় আছে তাকে সরানো কারো পক্ষে সম্ভব হবে না। আমাদেরকে বাদ দিতে হবে অনেক কিছু, অনেক তৈরি করার জিনিস আমাদেরকে বাদ দিয়ে এই বেশি সরকারের পতনের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নতুন করে চিন্তা করতে হবে। ম্যান টু ম্যান আলোচনা করতে হবে, নতুন সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই বেশি সরকারের পতন সম্ভব নয়। আমরা আশা করি জাতি মুক্তি পাবে, আমরা আশা করি জাতি ঐক্যবদ্ধ হবে। আমরা বিশ্বাস করি দুইবার সেই মাটি স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা এই জাতি রক্ষা করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আরো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাফরুল্লাহ চৌধুরী একজন অনেক বড় মাপের লোক ছিলেন, যিনি মানুষকে ভালোবাসতেন, যিনি গণতন্ত্রকে ভালোবাসতেন। আর মুক্তিযুদ্ধের কথা নাই বললাম, সেটা তো সবাই জানেন। কিভাবে উনি
ওনার ফিল্ড হসপিটালটা সাভারে নিয়ে আসলেন স্বাধীনতার পর। কিভাবে উনি আজকে, আমার মনে হয়, মিন্টু উইল কারেক্ট মি, বোধহয় 187 মতন স্কুল করেছেন উনি, ইফ আই এম নট রং। উনি ইউনিভার্সিটি করেছেন, উনি ফ্রি চিকিৎসা দিয়েছেন, ডায়ালিসিসের মতন সেকে গরিব লোকদেরকে ওনার যে সিস্টেমটা ছিল সেটা ছিল যে যার কাছে টাকা আছে সে টাকা দিত, যার কাছে টাকা নাই সে টাকা দিত না। একটা ফর্ম ফিল করতে হতো, ওই ফর্মের মধ্যে বলতে হতো যে আপনার আয় কত আছে। ফ্রি ডায়ালিসিস হতো। যারা এই কাজ করে সরকার কেন ওদের বিরুদ্ধে থাকে? উনি একদিন আমাকে বললেন যে ওনার ডায়ালিসিস মেশিন গুলি উনি কাস্টমসে আটকে আছে, উনি সেগুলি আনতে পারছেন না। এইগুলি তো সরকারকে সহযোগিতা করা উচিত, কিন্তু এটা তো ডায়ালিসিস ওনার হবে না, এটা তো জনগণের একটি কাজ। আমি ওনাকে দেখেছি গণফোরামের যখন খুব বেশি বিবাদ চলছে, গণফোরাম ভেঙেছে, উনি বারবার গিয়েছেন ডক্টর কামাল হোসেনের কাছে, বারবার গিয়ে ডক্টর কামাল হোসেনকে বলেছেন যে আপনি ঐক্য করেন এটার মধ্যে। কিন্তু জানি না উনি ডক্টর কামাল হোসেনের সাথে যে কথা বলেছেন না কোনো ল্যাম্প পোস্টের সাথে কথা বলেছেন, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমার এই আইডিয়া আছে যে বারবার গিয়েছেন, বারবার বলেছেন। এই যে জিনিসগুলি আছে, আজকে দেখেন, আমি আজকে অনুরোধ করব এই মিটিং থেকে যে যারা আয়োজক আছেন আর আমরাও যারা উপস্থিত আছি, আমাদেরকে WHO কে বোধহয় চিঠি দেওয়া দরকার এবং ওনার এই পাবলিক হেলথের ব্যাপারে স্পষ্টভাবে ওনার সবকিছু জানিয়ে দেওয়া দরকার এবং ওদেরকে অনুরোধ করা দরকার যে এই লোককে WHO তে একটি স্থান দেওয়ার জন্য। We should write to WHO in Switzerland যে এটা আপনারা করেন। ওনার এই যে আমাদের এখানে যে ড্রাগ পলিসি করা হয়েছিল, এই ড্রাগ পলিসি কে করেছে, কার অবদান আছে? এই জাফরুল্লাহ চৌধুরীর অবদান আছে। আজকে আমরা যখন ওষুধ কিনি, উনি অনেক চেষ্টা করেছেন যে ওষুধ যেন ব্র্যান্ড নেমে বিক্রি না হয়, যেন জেনারিক নেমে বিক্রি হয়, জেনারিক ওষুধগুলি, সো দ্যাট ওষুধগুলি সস্তায় পাওয়া যায়। এখন একটি ব্র্যান্ড আপনাকে ডাক্তার লিখে দিল, সেম জিনিস আপনাকে যদি ওই ওষুধের দাম 10 টাকা যেটা ডাক্তার লিখেছে, এইটা অন্য কোম্পানির ওষুধ হয়তো 5 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি সেটা কিনছেন না, বিকজ আপনাকে ওই ব্র্যান্ড নেমটা লিখে দেওয়া হয়েছে। উনি এই জেনারিক ওষুধের জন্য আন্দোলন করেছেন, সরকারগুলির সাথে আলোচনা করেছেন যে যদি জেনারিক করে দেন তাহলে কিন্তু ওষুধ সস্তা হয়ে যাবে। আজকে যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের প্রবলেম আছে, ওদের কমপক্ষে 14-15 হাজার টাকার ওষুধ প্রত্যেক মাসে প্রয়োজন হয়, কমপক্ষে, কারণ হয়তো বেশিও প্রয়োজন হতে পারে। আজকে যদি উনি যে জিনিসটা নিয়ে এগিয়েছিলেন জেনারিক ওষুধ, এইটা যদি করা হয় তাহলে এইগুলি 5-6 হাজার টাকার মধ্যে চলে আসবে। আমি ঠিক জানি না, হয়তো মিন্টু বলতে পারবে, উনি যে উৎপাদন করেন এগুলি তো বোধহয় জেনারিক নেমেই করেন, এগুলি তো বোধহয় ব্র্যান্ড নাই, ব্র্যান্ডও আছে, দুইটাই আছে। সো এই জিনিসগুলি তো উনি করেছেন। উনি ধরেন পাবলিক হেলথ সিস্টেমটা যেটা ডেভেলপ করেছেন, গণমানুষের জন্য যেটা করেছেন, এটা কি আর কেউ করেছে? আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, জাতির জনক আছেন, ওনার কন্যা আছেন, কেউ কি জাতির বা জনগণের জন্য চিন্তা করেছে? দেখেন, জাতির দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এডুকেশন, স্বাস্থ্য, দুইটাই ডক্টর জাফরুল্লাহ করেছেন, দুইটাই ডক্টর জাফরুল্লাহ করেছেন। আর কে করেছে বলেন? এত বড় বড় নাম আছে, এত লোকজন আছে, কে করেছে? যে অবদান রেখেছে
দুইটার মধ্যে। কাজে ডক্টর জাফরুল্লাহর ব্যাপারে আপনি যদি কথা বলতে যান তাহলে অনেক কথা হবে। একটি লোক যে পোস্ট গ্রাজুয়েশন করছে ইংল্যান্ডে, সে তার পড়াশোনা ছেড়ে মুক্তিযুদ্ধতে চলে এসেছে। দেশ তাকে কত ভালোবেসেছে যে সে তার নিজের পড়াশোনা ছেড়ে দেশের জন্য চলে এসেছে, এসে ফ্রি হসপিটাল করেছে। আপনি দেখেন, ফারুক বলেছে ওনার যাবার কথা, আমি তো ওনাকে প্রায় দেখেছি একই জামা পরে আছে 10 দিন 20 দিন। আবার উনি কালচারাল ব্যক্তিও ছিলেন। আমি ওনাকে এই দুটি মানুষের জন্য করেছেন, আবার কালচারাল ব্যক্তিও ছিলেন। আমি ওনাকে অনেকদিন দেখেছি বেলি রোডে নাটক দেখতে। হয়তো আমি জানি না, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, বাট আমি ব্যক্তিগত ভাবে দেখেছি যে উনি বেলি রোডে গিয়ে এই যে ভালো নাটক যেগুলি হতো উনি ওনার স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, দুজনে গিয়ে দেখতেন। ডক্টর জাফরুল্লাহ অনেক বড় মাপের একজন লোক। ওনার সম্বন্ধে আমি বলার সাহস করতে পারি না, অনেক রিসার্চ করা দরকার ওনার ব্যাপারে। তো বন্ধুগণ, আমি যেটা বলবো যে উনি যে গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, ওনাকে যখনই যে কেউ লোক দেখেছে উনি প্রেস ক্লাবের বাইরে এসে মানববন্ধন করেছেন, উনি যে কোনো মিটিং এ গিয়ে উনি কথা বলেছেন, উনার কি বলে স্যালাইন লাগানো আছে সেটা সহ চলে আসছেন, নার্সদেরকে নিয়ে আসছেন সাথে। এটা বলে শেষ করা যাবে না। আমরা একটাই অনুরোধ যে এইখান থেকে আসেন, আমরা শত শত সই নিয়ে WHO কে সুইজারল্যান্ডে ওনার সম্বন্ধে জানাই, এটা একটু জানানো দরকার। ওনাকেও জানাই WHO কে, এবং দরকার হলে UN সেক্রেটারি জেনারেলকে আমরা একটি চিঠি দিই যে এই লোকটা কে ছিল। যদি ওরা জানতে পারে তাহলে আমি জানি যে অনেক সম্মান তারা দেবে এই ব্যক্তিকে, এবং পুরো পৃথিবীতে এই ব্যক্তির নাম হবে। আমি আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের এই স্মরণ সভায় আমি কোন রাজনৈতিক কথা বলতে চাই না। তার কারণ হচ্ছে, এটা যখন রাজনৈতিক বক্তব্য হবে তখন অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। বন্ধুগণ, এই দেশে এখন অনেক কিছু হচ্ছে, আমার বিরুদ্ধে এখনো কন্টেম্প চলছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন তারা আমার বক্তৃতা শুনিয়েছে কোর্টরুমের মধ্যে, 2 দিন কোর্টরুমের মধ্যে বক্তৃতা শুনিয়েছে। কেন শুনিয়েছে জানেন? আমি এটা বলছি না, কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট নাই, এটা এখন বাংলাদেশ, এটা সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এই কথা বলেছিলাম, যার জন্য আমার বিরুদ্ধে কন্টেম্প, এই বক্তৃতা বারবার সেখানে বড় স্ক্রিন লাগিয়ে শোনানো হয়েছে। আমি এটা বলছি না, এখন আর বলছি না, এটা এখন আর বলছি না। তবে আমার মনে হয়েছে যে এটা আমি বলাতে কন্টেন্টে আছি, এবং মাসের পর মাস আমাকে প্র্যাকটিস করতেও বাদ দিয়ে দিয়েছিল। আমি বলছি না এটা, না আমি বলছি না সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বলছে না, এটা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এটা সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এটা আমি আর বলছি না। বন্ধুগণ, এই হচ্ছে অবস্থা দেশের। তো ইনশাল্লাহ আবার সময় হলে আমরা রাজনীতি নিয়ে আলাপ করবো। আজকে আমি নিজেকে কনফাইন করতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর উপরে। আজকে আমরা সবাই মিলে ওনার ব্যাপারে যদি কিছু রিসার্চ অসমাপ্ত কাজগুলি যদি করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ধৈর্য সহকারে শোনার। অসংখ্য ধন্যবাদ। আমার নিজের ধারণা যে আমাদের এই অঞ্চলের এই জনপদে গত কয়েক হাজার বছরের যে সমস্ত এখানকার মাটি, পানি, এখানকার জনপদ যে অসামান্য ক্ষণজন্মা মহাপ্রাণ মানুষদের জন্ম দিয়েছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম। আমাদের জনগণের যে দ্রোহ, জনগণের যে প্রতিবাদ,
জনগণের প্রতিরোধ, জাফরুল্লাহ চৌধুরী যারা এটাকে ধারণ করেছেন, এটাকে ভাষা দিয়েছেন সাহসের সাথে, নির্ভীক চিত্তে, আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে নিশ্চয়ই অন্যতম। আর তিনি মারা গেছেন আমাদের গড় আয়ুর মধ্যে মোটামুটি পরিণত বয়সে, কিন্তু খুবই অকালে আমাদের জন্য, যখন তার প্রয়োজনটা ছিল সবচেয়ে বেশি। আমরা যে একটা হার না মানা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে আমাদের ভাই, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের বন্ধু হিসেবে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তাকে আমরা হারিয়েছি। আরেকজন জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশে এই মুহূর্তে নাম করা প্রায় অসম্ভব ব্যাপার। একজন সঠিকভাবে উচ্চারণ করেছেন, কিন্তু বলেছেন আর অন্যরাও, আমি একমত, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একনিষ্ঠ অনুসারী হিসাবে, তার একজন মরিদ হিসাবে, শিষ্য হিসাবে বা রাজনৈতিক উত্তরাধিকার হিসাবেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গত 5 দশকে তিনি তার ভূমিকাটা পালন করেছেন। অনেক অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করবার একটা ঐকান্তিক চেষ্টা, আগ্রহ এবং একদম লেগে থাকা যে মানুষ, তার মধ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যতম। এখানে আলোচনা হয়েছে, আলোচিত বিষয়গুলো বেশি পুনরুক্তি না করি, আমাদের ঔষধ নীতি, আমাদের স্বাস্থ্য নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়টা, শিক্ষা, স্বাস্থ্য, একটা মানুষের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো নাগরিকের মানুষের যে গণতান্ত্রিক এবং মানবিক অধিকারের অংশ, জাফরুল্লাহ চৌধুরীর মতন করে খুব কম মানুষই এটা কিন্তু বুঝতে পেরেছেন আমাদের এই জনপদে। সে কারণের জন্য তিনি গোটা ঔষধ থেকে শুরু করে স্বাস্থ্য নীতি, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে, যেটা গণস্বাস্থ্য, স্বাস্থ্য সেবাটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, সহজলভ্য করা, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায় তিনিও যেন উপযুক্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হতে পারেন, এরকম আরেকজন মানুষের নাম উচ্চারণ করা যাবে না। তার বন্ধু ডাক্তার কাজী কামরুজ্জামান ছাড়া আমার পক্ষে এই মুহূর্তে আরেকজন কারো নাম, যিনি কমিউনিটি হাসপাতালের অন্যতম ট্রাস্টি, আপনারা সবাই জানেন, তিনি আবার গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমি তাদের দুজনকে বলেছি, আমাদের তো দীর্ঘ প্রায় 50 বছরের সম্পর্ক দুজনের সাথে, অসম্ভব ভাবে আমাকে যারা নাম ধরে ডাকেন তুমি করে বাংলাদেশে, তার মধ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর কাজী কামরুজ্জামান অন্যতম। তো ফলে তাদের দিক থেকে আমি বলেছিলাম যে আপনারা মারা যাওয়ার পরে দুটো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কি হবে, এটা আপনাদেরকে অনেক আগে থেকে, এখনো যেটুকু আপনারা আপনাদের মাথা ঠিক আছে, শরীরের শক্তি কমে আসছে, এখন থেকে ভাবনা চিন্তা দরকার। আমি এটা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন, এবং ইতিমধ্যেই মিন্টু চমৎকার করে বললেন, ডাক্তার যে কোনো মানবিক দুর্যোগ, যে কোনো রাজনৈতিক সংকট, যখন রাজনৈতিক দলগুলো নানা কারণে হেজিটেট করে, দ্বিধা, সংশয়, দোদুল্যমানতা, এটা নিয়ে কোন সাথে কথা বলবে, কে মন খারাপ করবে, কে খেপে যাবে, কে রেগে যাবে, কিন্তু জাফরুল্লাহ চৌধুরী কোনো কিছুকে তোয়াক্কা করতেন না। দেশ মানুষের জন্য, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে যে কথা যেভাবে বলা উচিত, ওই যে কর্নেল তাহের বলতেন না, নির্ভীক চিত্তের চেয়ে মানুষের এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। জাফরুল্লাহ চৌধুরী তার একজন অনন্য প্রমাণ তিনি রেখেছিলেন। তো এই মানুষগুলোর উত্তরাধিকার আমরা কিভাবে বহন করতে পারি, হয়তো একজন মানুষ এখন পাওয়া কঠিন, কিন্তু আমরা যুদ্ধবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, যৌথভাবে তাদের উত্তরাধিকার যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সম্ভবত তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান আমরা জ্ঞাপন করতে পারব। সরকার
কাজী কামরুজ্জামানকে তারা হয়তো 2100 পদক দিয়েছেন, কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে ন্যূনতম একটা সৌজন্যমূলক তারা রাষ্ট্রীয় পর্যায়ে তাকে সম্মান পর্যন্ত জানাতে পারেনি। আওয়ামী লীগ দল হিসাবে, আওয়ামী লীগের নেতৃত্বের সরকার হিসাবে তারা কোনো সম্মান পর্যন্ত তারা জানাতে পারেনি। আওয়ামী লীগের কত বড় হীনমান্যতা, এরকম একজন মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে পড়াশোনা অসমাপ্ত রেখে যিনি ত্রিপুরাতে, যিনি ফিল্ড হাসপাতাল পরবর্তীকালে যিনি 72 সালে সাভারে যিনি গণস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করলেন, এবং সেই মানুষটাকে তারা একটা ন্যূনতম শ্রদ্ধা পর্যন্ত জানাতে পারল না। এর মধ্য দিয়ে সরকার মুক্তিযুদ্ধকে ছোট করেছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা ছোট করেছে, এবং মুক্তিযুদ্ধের যে অর্জন, সে অর্জনটাকে তারা ছোট করেছেন। এবং এটাকে আজকে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, এটা আওয়ামী লীগের নেতারা যে জানেন না, এটা কোনো, আমি এটাকে কোনো বিস্ময়ের ব্যাপার নয়। কারণ হচ্ছে এই কারণে, কারণ আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে জাহির করেন, তার মধ্যে 12 আনা 14 আনার সাথে মুক্তিযুদ্ধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। ওনারা যারা সীমান্ত পার হয়ে ত্রিপুরা অঞ্চলে গেছেন বা আমাদের পশ্চিম দিকে যারা পশ্চিমবঙ্গে গেছেন, তারা অধিকাংশই কলকাতায় ভারতে ঘুরে বেরিয়েছেন। অনেকে থিয়েটার রোডে মাসে 1-2 হাজিরা দিয়ে তারা তাদের মুক্তিযুদ্ধের দায়িত্ব শেষ করেছেন। ফলে তাদের অধিকাংশই জানবার কথা না। আমি কথাটা খুবই সাথে বলছি কথাটা। ফলে একজন জ্ঞান পাপীকে তাকে আপনি জ্ঞানবান করবেন, যিনি সচেতন ভাবেই তিনি তার সমস্ত ইন্দ্রিয় তিনি যখন বন্ধ করে রেখেছেন, তার কাছে সত্যটা আসলে পৌঁছানোটা খুবই কঠিন। ফলে আজকে আওয়ামী লীগ এই কারণের জন্য, আওয়ামী লীগ নিজেকে ছোট করেছেন, মুক্তিযুদ্ধকে হেয় করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে খাটো করেছেন, এবং আগামী প্রজন্মের কাছে তারা একটা ভুল ইতিহাস তারা হাজির করছেন। আমি একাধিক সভাতে বলেছি, আওয়ামী লীগ যেটাকে এখন ইতিহাস বলে বলছে, গণেশ উল্টে গেলে এর 12 আনা 14 আনায় ডাস্টবিনে এগুলো কিন্তু নিক্ষিপ্ত হবে। এটাকে যেটা ইতিহাস নয়, সেটা হচ্ছে অইতিহাস। সুতরাং এগুলো আগের দিনের রাজা বাদশারা যেভাবে তারা তাদের মতন ইতিহাস লিখতেন, এই আমলের আওয়ামী লীগ তার মতন করে তারা ইতিহাস তারা তৈরি করছেন। সুতরাং এগুলোকে ইতিহাস হিসেবে বিবেচনা করবার কোন সুযোগ নেই। আপনারা যে কথা কেউ উল্লেখ করেননি, আমি উল্লেখিত বিষয়ে কথা বলবো না, সেটা হচ্ছে নারী অধিকারের ব্যাপারে। বাংলাদেশে নারীদেরকে স্কুলে, কলেজে বা স্বাস্থ্য কর্মীদেরকে সাইকেল নিয়ে 72-73 সাল থেকে শুরু করে গ্রামান্তরে যেসব জায়গায় গণস্বাস্থ্য কেন্দ্রের ছিল, গণস্বাস্থ্যের সেবা গেছে, নারী স্বাস্থ্য কর্মীদেরকে সাইকেল নিয়ে, পরবর্তীকালে কেউ মোটর সাইকেলও তারা ধরেছেন। এখানেও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নারী অধিকার, তার স্বাবলম্বিতা, তার মর্যাদা, তার সম্মান, এক্ষেত্রে তিনি যারা এখানে অগ্রপথিকের ভূমিকা পালন করেছেন, ডক্টর জাফরুল্লাহ তার মধ্যে হচ্ছেন অন্যতম। আমি শেষ বিষয়ে কথা বলবো। আপনারা দখলদারিত্বের কথা বললেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা আমরা জানি, এবং আমরা মাঝে মধ্যে আমি ঠাট্টা করে সাকিব সাহেব অনেককে বলতাম, জাফরুল্লাহ ভাই কোন প্রোগ্রামে তিনি আজকে কোন দিকে কোন বন্দুক ছুটবেন, কোন গুলি কোন দিকে ছুটবেন, এবং সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন থাকতাম, এবং ভীত না হলেও উদ্বিগ্ন থাকতাম। এবং জাফরুল্লাহ ভাইকে মাঝে মধ্যে বলা হতো যে আপনি আমাদের কথাটা বিবেচনা করে আমরা কতখানি হজম করতে পারবো, কতখানি সামাল দিতে পারবো, আপনি আপনার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল এদের কথাটা বিবেচনা করে আপনি যদি বক্তব্য রাখেন সেটা ভালো হয়। তো এই কথাটা আমরা বহুবার জাফরুল্লাহ ভাইকে এই কথাটা বলেছি, কিন্তু তিনি যা বলবেন ভেবেছেন সেই জায়গা থেকে কখনো তাকে আমরা নিবৃত করতে পারিনি। এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা যারা ঘনিষ্ঠ, নিশ্চয়ই আপনারা সবাই ব্যাপারে সাক্ষ্য দেবেন। ভারতের প্রসঙ্গে তিনি
কেন অনেক কাশ্মীরের ব্যাপারে থেকে শুরু করে সেখানে কাশ্মীরি জনগণের জাতিসত্তার যে লড়াই, আমাদের ভারতের 7 কন্যার, ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত, তাদেরও জাতিসত্তা, আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম, তিনি বলতেন যে আমরা এটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, আমাদের মুক্তিযুদ্ধ। আমরা যে বলেছি পৃথিবীর যেসব জায়গায় জাতিসত্তার লড়াই চলবে, অধিকারের আন্দোলন চলবে, তাদেরকে সংহতি জানানো, সমর্থন জানানো, এটা আমাদের রাজনৈতিক নৈতিক আমাদের অধিকারের মধ্যে সেটা পড়ে। ফলে এসব ব্যাপারে কথা বলতে তিনি দ্বিধা করেননি। আজকে ওবায়দুল কাদের জাফরুল ভাই আজকে যদি বেঁচে থাকতেন, এই কথা জাফরুল ভাই কি বলতেন আমি জানি না, আমার খুব আগ্রহ। ওবায়দুল কাদের যখন বলছেন যে আমরা ভারত থাকার কারণের জন্য 7 জানুয়ারি আমরা নির্বাচন করাটা সম্ভব হয়েছে, ভারত পাশে ছিল বলে আমরা পশ্চিমা দেশগুলোর চাপ মোকাবেলা করে 7 জানুয়ারি নির্বাচন করে আবার আমরা সরকার গঠন করতে পেরেছি। এ কথার অর্থটা কি? এদেশের মানুষের জনগণ, তাদের ভোটার, তাদের ভোট, তাদের সমর্থন, এটা ক্ষমতায় থাকার প্রধান কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে ভারতের তাদের সমর্থনটা। তো আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, এই কথা যদি বিএনপি বা আমরা বিরোধী দলের কোন নেতারা যদি বলতেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি, এবং মহসিন রশিদ ভাই নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, আমার সাথে হয়তো একমত হবেন, তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত রাষ্ট্রদ্রোহের মামলা হতো, তাদেরকে ইতিমধ্যে জেলখানার প্রকোষ্ঠে তাদেরকে থাকতে হতো। ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যাবে আমি জানি না, কোন আদালতে মামলা করার সাহস, তারা মামলা নেবার সাহস তারা দেখাবেন কিনা জানি না, কিন্তু ওবায়দুল কাদের যে সত্যটা তিনি প্রকাশ করে দিয়েছেন, এদেশের মানুষের সমর্থনে নয়, তাদের ভোটের মধ্য দিয়ে নয়, তারা একটা দিল্লির অনুগত, বসঙ্গত, দিল্লির একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে বাংলাদেশকে গত ধারাবাহিক ভাবে রেখে দেওয়ার নজরানা হিসাবে আজকে তাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে। আমার এখানে উল্লেখ হয়েছে, একদিকে গাজায় রোজার মাসে ওরা যখন মানুষ মারে প্রতিদিন 50 থেকে 100 জনের উপরে, তখন আমার সীমান্তে, তখন এখানে রোজার মাসে পর্যন্ত সীমান্তে বিএসএফ মানুষের হত্যাকাণ্ড বন্ধ করে। আমি বহু জায়গায় বলেছি, একমাত্র ইসরায়েল আর ফিলিস্তিনি সীমান্ত ছাড়া এটা হচ্ছে এই ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত। পৃথিবীর অন্য কোথাও আমেরিকার সাথে মেক্সিকোর বিশাল সীমান্ত আছে, সেখানে একটা অংশ কাঁটাতারের বেড়া আছে, ফিলিস্তিন ইসরায়েলও কিছু কাঁটাতারের বেড়া আছে, কিন্তু 5000 কিলোমিটারের যে আমাদের সীমান্ত, তার 4200 কিলোমিটার পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া, অনেকখানি বেড়া হচ্ছে ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত করা। এমন প্রতিবেশী ভারতের সীমান্তবর্তী অঞ্চল বা আমাদের সীমান্তবর্তী অঞ্চলে কোন রাজনৈতিক প্রাকৃতিক কোন দুর্যোগে মানুষ যদি আশ্রয় নেবার প্রয়োজন বোধ করে, পাশের বাড়িতে, পাশের গ্রামে আশ্রয় নিতে পারবে না। এমন প্রতিবেশী যখন মুক্তিযুদ্ধের জন্য ভারতীয়দেরকে আমরা লাল গালিচার সংবর্ধনা দিই, হয়তো কিন্তু ওই দিনই হয়তো সীমান্তে ফেলানির মতন করে আমাদের কোন না কোনো মানুষের লাশ চলছে, মানুষকে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ভারতের জেলখানায় সীমান্ত অঞ্চলে অনেক মানুষকে ধরে নিয়ে জেলখানায় রাখা হয়েছে, অত্যাচার করে, নিপীড়ন করে, অনেকের লাশ পর্যন্ত সময় মতন পাওয়া যায় না। একটা সরকার কতখানি অনুগত হলে, কতখানি আশানুগ হলে, আমার বিজেপি সদস্য যখন মারা গেল, হত্যা করলো, উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হলো না, এবং এখানে বিএসএফ প্রধান যখন বলে দিচ্ছেন সীমান্তে 0 টলারেন্স, এখানে কোন লেথাল উইপেন ব্যবহার করা হবে না, তিনি দিল্লি ফিরে যাওয়ার পরপরই আবার আমার সীমান্তে মানুষের হত্যা হয়েছে। তার মানে এটা বাস্তবে সরকার যে কোনো ভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের এক ধরনের দখলদারিত্ব তারা যেখানে কায়েম করেছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে বেঁচে থাকলে সম্ভবত তিনি সবচেয়ে জোরে, সবচেয়ে বলিষ্ঠ ভাবে তিনি প্রতিবাদ করতেন। তার মানে কি সরকারের কাছে আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের যেমন নিরাপদ নয়, গণতান্ত্রিক ভবিষ্যতের কোন নিরাপত্তা নাই, আমার জাতীয় স্বাধীনতা, আমার জাতীয় সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, কোনো কিছুই আজকে আর নিরাপদ নয়। ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটা নিশ্চয়ই
এটা হচ্ছে এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে ধারাবাহিকভাবে 15 বছর তারা ক্ষমতায় রাখতে যে তারা গোটা বাংলাদেশের এবং মানুষের বিরুদ্ধে আজকে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকার অবস্থান গ্রহণ করেছে। এই পণ্য বর্জন আমার কাছে এটা অনেকটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন, একটা প্রতীকী একটা প্রতিবাদ। এটা ভারতের ম্যাক্রো অর্থনীতির হয়তো বড় ধরনের কোন হতবাক ক্ষতি ঘটাবে না। আমি অর্থনীতি ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলতে চাই, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এদেশের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ এই দখলদারিত্বের বিরুদ্ধে, দাসানক নীতির বিরুদ্ধে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে অন্ধভাবে 15 বছর ধরে যে কোনো ভাবে সমর্থনে থাকার বিনিময়ে তারা যেভাবে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে রেখে যেতে চায়, পণ্য বর্জন বলি বা অন্যান্য গুলোর ক্ষেত্রে মানুষের প্রতিবাদ, এগুলোর তারিখ হচ্ছে বহিঃপ্রকাশ। আমি কথাটা শেষ করব এই কথাটা বলে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই যে উত্তরাধিকার যারা আমরা এখনো বেঁচে আছি, এই উত্তরাধিকারকে আদর্শিক ভাবে রাজনৈতিক ভাবে তাকে বাঁচিয়ে রাখা, এটা এখন আমাদের একটা রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সুতরাং এটা যে কোনো দেশপ্রেমিক মানুষ হিসাবে এটা আমাদের এখন দায়িত্বের মধ্যে এখন এটা পড়ে। ফলে জাফরুল্লাহ চৌধুরীকে এখন তিনি এখন অনেক দূরে, কিন্তু তার কর্মময় জীবন, তার বর্ণাঢ্য জীবন, হার না মানার জীবন, নির্ভীক জীবন, সাহসী জীবন, এবং যিনি যে কথা আমি বলেছি এরকম একটা মহাপ্রাণ মানুষকে বাঁচিয়ে রাখাটা, ফলে তার দেখা অনেকগুলো পথ ধরে অনেক দিন পর্যন্ত আমাদেরকে পথ চলতে হবে, হাঁটতে হবে। চলুন আমরা জাফরুল্লাহ ভাইয়ের মতন সাহসী হই, উদ্যোগী হই, মানব দরদী হই, এবং জাফরুল্লাহ ভাই যে উদ্যোগটা নিয়েছিলেন সকল জনগণের একটা গণ ঐক্য আজকে গড়ে তোলা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সে ঐক্যের মধ্য দিয়ে যদি আমরা এদেরকে পিছু করতে বাধ্য করতে পারি, আমরা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ অনেকখানি আমরা নিশ্চিত করতে পারবো। এ কথা বলে জাফরুল্লাহ ভাই সংগ্রামী স্মৃতির প্রতি আরেকবার সশ্রদ্ধ সালাম অভিবাদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা, আমরণ বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্মানিত বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, আমাদের ভাসানী অনুসারী পরিষদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভাই, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, গ্রিন ভয়েসের সম্মানিত সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং গণস্বাস্থ্যের মিডিয়া সমন্বয়কারী প্রেস উপদেষ্টা মিন্টু ভাই এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম চৌধুরী মিলন ভাই, গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হোসাইন সহ, এবং আমাদের আজকে যে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই সহ সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে খুব ছোট পরিসরে আজকের এই আয়োজন, পরিসর ছোট হলেও এর ব্যাপ্তিটা অনেক বড়। আমরা এই ঈদের বন্ধের কারণে বড় কোনো জায়গাতে প্রোগ্রামটি করিনি। আপনারা জানেন যে জাফরুল্লাহ স্যারের মৃত্যুবার্ষিকী ছিল 11 তারিখ, যেদিন আমাদের ঈদ ছিল। ঈদের পরে চৈত্র সংক্রান্তি, এরপরে নববর্ষ, পুরোটা বন্ধের ভিতর থেকেই কিন্তু আমরা অতিবাহিত করে আসছি। এরপরে আমরা আজকেই প্রথম পত্রিকা প্রকাশ হয়েছে
আমরা আজকে প্রোগ্রামটা করছি। আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি 2-3টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমার ওঠা বসা সুদীর্ঘ কালের নয়, তবে 1.5 যুগ একটু বেশি। তো স্যারকে কাছে থেকে যতটুকু আমি দেখেছি তার সমকক্ষ বা তার সাথে তুলনা করার মতো ব্যক্তি আমার চোখে বাংলাদেশে নেই। আমাদের অনেক বক্তা বলেছেন তিনি যা বলতেন তিনি তাই বুঝতেন এবং তিনি তার ওই জায়গা থেকে কাউকে নড়ানো যেত না। আপনারা জানেন যে জাফরুল্লাহ ভাইয়ের কিছু বক্তব্য আমাদের সাইফুল্লাহ ভাই ইশারা ইঙ্গিতে বলেছে যে আমরা মাঝে মধ্যে আমাদের জন্য কিছু প্রবলেম হতো, কিন্তু নিয়ে আসার আগে বলতাম বিনিয়ে বলে ঠিক আছে, কিন্তু বলার সময় ঠিকই বলে দিছে আমার মিটিং এর এরকম একটা ঘটনা ঘটছে। তো যাই হোক, তিনি যেটা বলছেন এটা যে একটা অবান্তর, তিনি যেটাতে বস্তুনিষ্ঠ নয় এমন নয়, কিন্তু স্থানকাল পাত্র ভেদে হয়তো তিনি এটাকে চিন্তা করতেন না। তিনি যা বুঝতেন তাই বলতেন, এটাই সত্য ছিল। এই জন্যই আমরা মিছিল নিয়ে চলে আসলাম সেই হাইকোর্টের সামনে এবং ভিতরে ঢুকতে দিবে না। তিনি ভিতরে ঢুকছেন, রেজিস্ট্রারের ওখানে গিয়েছেন, তিনি যা করবেন এটা করেই ছাড়েছেন। যার কারণে জাফরুল্লাহ চৌধুরীর মতো তাকে যদি আমরা তার রাজনৈতিক জায়গাগুলো নিয়ে কথা বলি, তিনি একজন বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ। যদি তার দানশীলতায় আমি মনে করি তার মতো একজন দানবীর আমাদের সমাজে খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। কারণ আমরা যারা এমপি নির্বাচন করতে চাই তারা নির্বাচনী এলাকাতে শুধুমাত্র ভোটের জন্য চিন্তা করি, আমরা কেউ নিজের একটা গণ্ডির ভিতরে চিন্তা করি। এই জাফরুল্লাহ চৌধুরী কখনো এমপি নির্বাচন কোন দলের চেয়ারম্যান হওয়ার কোন খায়েশ ছিল না। তিনি যা করেছেন মানবতার জন্য করেছেন। তার প্রতিষ্ঠিত হাসপাতাল সমাজ ভিত্তিক একটা হাসপাতাল। আপনারা জানেন যে একজন ধনী মানুষ যেই চিকিৎসা পায়, একজন একবারে সর্বহারা মানুষ তিনিও কিন্তু বিনামূল্যে একেবারে সমান একটা চিকিৎসা তারা পায়। এরপরে তিনি অনেক বিশ্ববিদ্যালয় করেছেন, স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন। করোনার সময় কিট নিয়ে তার সাথে যেই রাষ্ট্রযন্ত্র যেই ব্যবহার করেছে এটা অমার্জনীয়। আজকে আমরা দেখেছি যে মোবাইল ক্লিনিক করে মানুষের বাসায় বাসায় তিনি এই করোনার সময় চিকিৎসা এবং সমস্ত সেই অক্সিজেন এবং এখনো সেই চিকিৎসা কিন্তু চালু রয়েছে। আমি মনে করি যে এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের টোটাল জীবনী নিয়ে ছোট একটা পুস্তিকা এবং খুবই স্বল্প অল্প পৃষ্ঠা একটা তৈরি করা দরকার এবং গণহারে বিতরণ করা দরকার। 1, 2 নম্বর হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যে কর্মকাণ্ড এখানে আজকে আলোচনা হয়েছে খুবই অল্প পরিসরে, এটাকে আরো চমৎকার আকারে উপস্থাপন করে আমাদের নোবেল কমিটির কাছে আমাদের পৌঁছানো সম্ভব কিনা এবং তার যেই শিক্ষা, স্বাস্থ্য, মানবতা এবং এর সমস্ত কিছু মিলিয়ে কিন্তু শান্তি, এই শান্তিতে তিনি অবদান রেখেছেন। এই জন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, কেননা জাফরুল্লাহ চৌধুরী নেই। আমরা দেখেছি যে নোবেল কমিটি অনেক বিনীত খ্যাতনামাদেরকেও তারা পুরস্কৃত করেন, সম্মাননা দেন। আমি মনে করি যে এই কাজটি আমাদের করা দরকার। জাফরুল্লাহ চৌধুরী সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। ভারতের বিরুদ্ধে তিনি, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে পারে না। লেবার পার্টি এবং আমাদের মঞ্চে যারা আছে আমাদের সবাই আমরা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে, সমস্ত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে আমরা কাজ করছি। আপনি দেখবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সমস্ত প্রতিষ্ঠানের সাথেই কিন্তু গণ শব্দটা লাগানো। তিনি আমাদের মান্না ভাইরা যে জোট করেছেন সেখানেও কিন্তু এই গণ শব্দটা লাগানো আছে। গণতন্ত্র মঞ্চ, তারপরে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র, তারপরে তার যেই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল, সমস্ত জায়গাতে তিনি গণমানুষের চিন্তা করতেন। আজকে এই দুঃসময় তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা হচ্ছি তার রাজনৈতিক উত্তরাধিকার, আর তার পরিবারের যারা আছেন তারা তার মতো সম্পদের অধিকার বা তার বিভিন্ন জিনিসের অধিকার। আমরা মনে করি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি মানুষ ছিলেন এবং আমি দেখেছি যে করোনার সময় তিনি যেভাবে হকারদেরকে খুঁজে খুঁজে তারপর তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে তিনি বিভিন্ন আলেম ওলামাদেরকে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিভিন্ন ভাবে তিনি অনুদান প্রদান করেছেন। তখন
মসজিদের ইমামরা পর্যন্ত মসজিদে যেতে পারতেন না, মুয়াজ্জিনরা কাজ করতে পারতেন না, তাদের পরিবার কিভাবে চলে আমি নিজে সাক্ষী। আমি নিজের হাত থেকে অসংখ্য ইমাম মুয়াজ্জিনদেরকে সেই যে বড় বস্তা নিজের হাতে দিয়েছি। অনেক সাংবাদিকদের বাসাতে গিয়ে তারপরে আমি আমার লেবার পার্টিকে যেই সহযোগিতা করেছে আমি সেখান থেকে তাদেরকে দিয়েছি। জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মতো একজন মহিরুহু আমাদের সমাজে অনেক দরকার, কিন্তু হয়তো আমরা কবে তার মতো একজন ব্যক্তি আবারও পাবো এটা নিয়ে সন্দিহান। ভারত আমাদের চারপাশে নয় 3 দিকে বিরাজ করছেন এবং আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না, কিন্তু আমরা প্রতিবেশীর কাছ থেকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। কিন্তু ভারত আমাদের সাথে আমাদের সৎ প্রতিবেশী সুলভ তো দূরের কথা, তারা আমাদের কখনো কোনো আমলে নিচ্ছে না, তারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করে না। আপনারা জানেন যে আমাদের যে সিলিন্ডার হয়েছিল সেখানে কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীকে তাকে কিন্তু উপস্থিত করা হয় নাই, এবং তিনি যে বিমানে করে সিলেটে তিনি গিয়েছিলেন সেই বিমান কিন্তু হামলা করা হয়েছিল এবং বিমান পুড়ে গিয়েছিল। আল্লাহ রক্ষা করেছে, আমাদের ওসমানী সাহেবরা বেঁচে ছিলেন, যে বড় এক চক্রান্তের জায়গা। এবং তখনও কিন্তু ওই বিমানে জাফরুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, অবশ্যই তো হেলিকপ্টারে ছিলেন। এই ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। ভারতের আপনারা দেখেছেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সেই যে ফারাক্কা লং মার্চ, যেই ফারাক্কা পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল, পাকিস্তানের পরে যখন বাংলাদেশ হলো শেখ মুজিবুর রহমানের কাছ থেকে 41 দিনের জন্য একটা জাস্ট ট্রায়াল স্বরূপ একটা অনুমতি নিয়ে শুরু করেছে। আজকে 53 বছরে ভারত সেই ফারাক্কা বাঁধ বন্ধ করেনি, বরঞ্চ আমাদের যে ন্যায্য হিস্সা সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা ভাটির দেশের মানুষ, আমাদের অধিকার রয়েছে। তারা আমাদেরকে শুকনার সময় বাঁধ বন্ধ করে আমাদেরকে শুকিয়ে মারে। আপনারা যারা এই কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন এই অঞ্চলে যারা যান, এই লালমনিরহাটে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। বড় বড় ফাটল, হার্ডিংস ব্রিজ, মধুমতি নদী, আজকে এগুলো একটা গল্পের মতো অবস্থা হয়েছে। ব্রিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ এবং পশু জীব জন্তু নিয়ে সেই ব্রিজের নিচ থেকে চলাচল করছে। আজকে আমরা ঠিক একইভাবে ফারাক্কার মতো আরেকটা বাঁধ, সেই টিপাই মুখে বাঁধ তারা নির্মাণ করেছে। এই ভারত বিভিন্ন ক্যানেল, বিভিন্ন ড্যাম, বিভিন্ন ধরনের তারা বাঁধ নির্মাণ করে আমাদের 54টি অভিন্ন নদীতে তারা বাঁধ নির্মাণ করেছে। আমাদের উজানে যেই সমস্ত নদীগুলো রয়েছে, ফেনী নদীর পানি আমাদেরকে ঠিক মতো আমাদেরকে হিস্সা দেওয়া হচ্ছে না। আমাদের তিস্তার কথা ঝুলিয়ে রেখেছে 17 বছর শেখ হাসিনা। আজকে তারা তাদের মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে আশরাফুল ইসলাম বলেছিল তাদের সাথে রক্তের সম্পর্ক, কিন্তু এত রক্ত এবং স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরেও শেখ হাসিনা তার দাসখত দিয়ে তার ক্ষমতাকে কায়েম করতে পেরেছে। কিন্তু বাংলার জনগণের জন্য তারা তিস্তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, তারা টিপাই মুখে ড্যাম বন্ধ করতে পারেনি, তারা আমার সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সেই সীমান্তে আমাদের বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে তারপরে সেখানে তারা বিএসএফ বাংলাদেশিদেরকে গুলি করেছে, মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ। আমরা ভারতকে দেই জামদানি ছাড়ি, তারা আমাদেরকে দেয় ফেন্সিডিল। ফেন্সিডিলের যত কারখানা রয়েছে সমস্ত কারখানাগুলো রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সেখান থেকে আমাদের টাকা, আমাদের অর্থ দিয়ে যখন এই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকে তখন তাদেরকে কিন্তু ধরা হয়। আমাদের বাংলাদেশের যারা আছেন তারা ধরেন, কিন্তু ওই সীমান্তে কিভাবে ওই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকলো, তখন কেন গুলি করলো না? আজ পর্যন্ত শুনিনি যদি ভারত থেকে আসার সময় সে কোনো গরু ব্যবসায়ীকে তারা হত্যা করেছে, তারা গুলি করেছে। কোন ভারতীয় গরু ব্যবসায়ীকে তারা হত্যা করে না, কোন ফেন্সিডিল ব্যবসায়ীকে তারা হত্যা করে না। কিন্তু বাংলাদেশের মানুষ, তাদেরকে সীমান্তে যারা বসবাস করে তাদের কাছে আপনারা যদি যান শুনবেন ভারতের অত্যাচার নির্যাতনের কথা। শুধুমাত্র রমজান মাসে 5 জন বাংলাদেশিকে তারা হত্যা করেছে। ফেলানি তো গরু ব্যবসায়ী ছিল না, তাকে কেন হত্যা করা হয়েছিল? বিশ্বের কোন দেশে সীমান্তের কাঁটাতলে একটা মানুষকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, এর কোন নজির নাই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা অর্জন করেছি, কিন্তু 23 বছর পাকিস্তান থাকার সময়ে পূর্ব পাকিস্তান এবং ভারতের সাথে যেই সীমান্ত ছিল সেই সীমান্তে আমার মনে হয় না যে একজন মানুষকে তারা হত্যা করেছে, পারে না।
আপনারা দেখবেন পাকিস্তানের সাথে যদি কখনো একজন পাকিস্তানি নাগরিককে তারা হত্যা করে, তার বদলা 3 জন 4 জন তারা বদলা নেয়। আমাদের বিডিআর ছিল যাদের নাম শুনলে এই বিএসএফ এর হাঁটু কাঁপত। সেই পদুয়া বড়ই বাড়িতে সেদিন জওয়ানরা যেই ভূমিকা রেখেছিল তার বদলা নিয়েছে তারা পিলখানার হত্যার মধ্য দিয়ে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের বিডিআর এর নাম নিশানাকে তারা মুছে ফেলেছে। আজকে বিজেপি তারা শুধুমাত্র সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করার পরে তাদের লাশ গ্রহণ ছাড়া তাদের আর কোনো কাজ নাই। এটাই মনে হয় যেন একটা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের যেই সমস্ত উত্তরসূরিরা ছিলেন, আমাদের কাজী জাফর আহমেদ, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন, আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তাদেরকে আমরা একের পর এক হারিয়ে ফেলেছি। আজকে আমাদের ডানে বামে যারা বসা আছেন, আমরা মনে করি আমাদের এই নেতৃবৃন্দ তারাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং সেই আগ্রাসন বিরোধী যেই বাংলাদেশ আগ্রাসন বিরোধী যে আন্দোলন, এটাকে আমাদেরকে আরো জোরদার করতে হবে। ভারতের আগ্রাসন শুধু নয়, মায়ানমারের আগ্রাসন। মায়ানমার বাংলাদেশে 12 লক্ষ সেই মুসলমান রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আজকে বাংলাদেশ সেখানে ইয়াবার একটা সাম্রাজ্যে পরিণত হয়েছে। এই ইয়াবা সম্রাটকে আওয়ামী লীগ আবার নমিনেশন দিয়ে তারা সংসদে পাঠিয়েছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে যারা আছে সবাই চোর ডাকাতে ভরা। একজন আদম ব্যবসায়ী তিনি আজকে সেই বিদেশে কারাগারে আছে, যিনি শেখ হাসিনার এমপি ছিলেন। আজকে আমি পরিশেষে একটা কথা বলে শেষ করব যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতা কোন সেক্টরে ঘোষণা করেছে। আমি ওবায়দুল কাদেরকে বেশি কিছু বলবো না, আমি বলবো যে আপনার ভাই কাদের মির্জা তিনি বলে দিয়েছেন যে আপনার বাবা রাজাকার ছিল। একজন রাজাকারের সন্তান হিসেবে আপনি কিভাবে মুক্তিযুদ্ধই তো আপনি বিশ্বাস করেন না। যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে অস্বীকার করে, যারা জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছে খুঁজে পায় না, তারা একমাত্র রাজাকারের সন্তান ছাড়া অন্য কেউ হতে পারে না। আজকে এই ওবায়দুল কাদেরকে চিকিৎসা করানো দরকার। আজকে তাকে সেই পাবনায় পাঠানো উচিত। আজকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই সমস্ত পাগল দিয়ে বাংলাদেশ চলে না। যার কারণে বলবো যে আজকে গণতন্ত্রকামী যে শক্তি, বিশেষ করে এখানে আমার ডানে বামে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, আপনাদেরকে নতুন করে চিন্তার সময় এসেছে। বাংলাদেশে আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা আবুলের পরিবর্তে বাবুল নয়, আমরা একটা গণতান্ত্রিক সমাজ এবং যেই সমাজের এবং বাংলাদেশে যদি আজকে প্রধানমন্ত্রী যদি 2 বারের নির্বাচিত হওয়া, এটা যদি আমাদের সংবিধানে থাকতো, রাষ্ট্রপতি 2 বারের বেশি হতে পারবে না, এটা যদি থাকতো, আজকে বাংলাদেশের যে বর্তমান দুরবস্থা, এই দুরবস্থা আমরা দেখতাম না। আজকে শেখ হাসিনা 4 বার হয়েছে, তিনি মনে করে খালেদা জিয়া যদি সুস্থ থাকে, তিনি যদি আরেকবার হয় তাহলে তো আমার সমকক্ষ হয়ে যাবে। এজন্য তিনি তার ক্ষমতা ছাড়তে চান না। তিনি তার ক্ষমতার রাজ সিংহাসন তিনি আঁকড়ে ধরে আছে, জোর জবরদস্তি করে, জনগণকে জিম্মি করে। তিনি গণভবনে বসে বলে আমাকে 7ই জানুয়ারি আমাকে জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে তারপরে আমাকে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগের লাজ লজ্জা থাকলে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা বোরকা পরে তারপরে দিনের বেলা রাস্তায় নামতো। যাদের মান সম্মান ইজ্জত নাই তাদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আজকে জনগণের সেই গণশক্তির বিস্ফোরণ ঘটাতে হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদের শুধুমাত্র 71 সালের অর্জন 3টা। একটা আমরা মানচিত্র পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আর বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি। এর বাইরে আমাদের কোনো অর্জন নেই। বরঞ্চ আমরা আজকে ভারতের একটা বাজারে পরিণত হয়েছি। আজকে আমাদের ভারতকে এই পণ্য বর্জনের যে আমরা আন্দোলন করছি, আমরা মনে করি এই পণ্য বর্জন দিয়া ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। তবে বলতে চাই, আমরা ঝিকে মেরে বউকে শিখাতে চাই, ভারতকে বুঝাতে চাই যে ভারতের হাই কমিশনারের উপস্থিতিতে ওবায়দুল কাদের বলেছে যে এই ভারত আমাদের পাশে ছিল, এজন্য আমরা 7 তারিখে নির্বাচন করতে পেরেছি এবং আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আমরা বিশ্বাস করি ভারত বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে, একটা দলের সাথে সম্পর্ক করেছে। এজন্য আমরা ভারতের এই সরকারের বিরুদ্ধে, সরকারের জন্য আমরা মনে করি ভারতের পণ্য বর্জন করা, এই আন্দোলনকে জোরদার করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ভারতকে বুঝাতে চাই যারা এই অবৈধ এবং বিনা ভোটের সরকারের
পাশে থাকে তাদের সাথে এদেশের জনগণ থাকে না, এবং তাদের যারা দালাল, যারা তাদের ক্ষমতায় আনার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে। 14 সালে আমাদের মনে আছে যে ভারতের পররাষ্ট্র সচিব প্রকাশ্যে হোসাইন মোহাম্মদ এরশাদকে বলেছে আপনি নির্বাচনে না গেলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে। আমরা এই জন্য ভারতের পণ্য বর্জন করব, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, সীমান্ত হত্যার বিরুদ্ধে, আমাদের পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব। আজকে আপনারা যারা আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, ডাকে সাড়া দিয়েছেন, লেবার পার্টির কর্মসূচিতে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমানের। আমরা এখন আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমাদের প্রধান অতিথি রাজপুর নির্বাচিত ভিপি 2 বারের সভাপতি নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না স্যার আমাদের মাঝে বক্তব্য রাখেন। আমি এত কথা বলবো না। সম্মানিত নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, আলাদা আলাদা করে বেশ সময় লাগবে, হয়তো কথার ফাঁকে কারো করে কথা বলতে হতে পারে। সাংবাদিক বৃন্দ, সাথীরা, বন্ধুরা, সালাম আলাইকুম। আমি লেবার পার্টিকে এবং বিশেষ করে তার চেয়ারম্যান ডাক্তার ইরানকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। আমি বেশ অসুস্থ আছি এখন, কিন্তু জাফরুল্লাহ ভাই বলে কথা, এই জন্যই আসি। কিন্তু ইতিমধ্যেই যারা যারা বক্তব্য রেখেছেন তারা জাফরুল্লাহ ভাইকে এত বছর ধরে চেনেন, কাজ করেছেন একসাথে, কেউ কেউ একসাথে দল করেছেন, এবং তারা খুব বিশদভাবে বলেছেন। এর বাইরে খুব কথা বলার মতো আমি দেখছিলাম, আমি রিপিটিশনও করতে চাই না। প্রথম কথা বলি, জাফরুল্লাহ ভাইকে আমি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল মনে করি। কথাটা আমি একটু ব্যাখ্যা করি। মানে আমরা যেমন বলি না বুদ্ধিজীবী, কিংবা বলি যে উনি একজন সমাজ আন্দোলনের নেতা, সিভিল সোসাইটির নেতা, এরা হলেন ভদ্রজন, নিজেদের ভাষায় বসে ভালো ভালো স্টেটমেন্ট দেন, সেমিনারে যান, কথাবার্তা বলেন, অন্যায়ের বিরুদ্ধেও বলেন, কিন্তু পাবলিকের মধ্যে গিয়ে, দরকার হলে রাজপথে জনগণের মধ্যে গিয়ে কথা বলার, কাজ করার চেষ্টা করেন না যারা। এবং এরকম একটা বিতর্ক গ্রামসির আগে পর্যন্ত হয়েছে যে আসলে বুদ্ধিজীবীরা কি ড্রয়িং রুমের বাইরে যাওয়া ঠিক হবে? তাদের কি কোনো দলের সঙ্গে যুক্ত হওয়া উচিত? তাদের কি কোনো নির্বাচন করা উচিত? কোনো ক্ষমতার লড়াই থাকা উচিত? নাকি একেবারেই বুদ্ধিভিত্তিক চর্চা, যেটা মানুষের চেতনাকে জাগাবার সেইটা করা উচিত? গ্রামসি প্রথম বলেছিলেন ওই রকম বুদ্ধিজীবীদের দিয়ে এখন কাজ দিই। যত বেশি দেশ স্বৈরাচারের পথে হাঁটবে, যত বেশি দেশ অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেবে, তত বেশি করে এমনকি বুদ্ধিজীবীদের ড্রয়িং রুম ছেড়ে জনগণের কাতারে আসা উচিত। কিন্তু পাবলিক ইন্টালেকচুয়াল যখন আমি বলি, তখন তার মানে উনি একজন পলিটিশিয়ান তা বোঝাই না। রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী বলেন, একটা সমাজ সচেতন মানুষ বলেন, তাদের মধ্যে পার্থক্যটা এরকম, রাজনীতিবিদকে একেবারে বাস্তব পরিস্থিতি বুঝে কাজ করতে হয়, কিন্তু একজন বুদ্ধিজীবী যখন চর্চা করেন, তখন তিনি বুদ্ধির ভিত্তিক চর্চা করেন, তখন তিনি তার আশেপাশের ফ্যাক্টর সেক্টর বুঝে বুঝে কথা বলেন না, বলবার দরকার পড়ে না। মানে এরকম হয়েছে না, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে এই কথা বলবার পরে কোপারনিকাসের ফাঁসি হয়েছে। সত্যি সত্যি জ্ঞানী মানুষদের সুবিধা হয়নি।
রাজনীতিবিদ যেটা করেন সেটা হচ্ছে তিনি বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ করেন, বোঝেন আমি কতদূর বলতে পারি, কতদূর করতে পারি, কতদূর যেতে পারি, আজ কতদূর যাব, 1 বছর পরে কতখানি যাব। সেই বিবেচনা থেকে একটা পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে রাজনীতিবিদের পার্থক্য হতেই পারে। আমরা সাইফুল্লাহ বক্তৃতা করবার সময় বললেন না, জাফরুল্লাহ ভাই বক্তৃতা করবার সময় আমরা একটা ভয়ই থাকতাম, কি জানি কি বলে ফেলেন। যেমন ধরেন একটা কথা বলি, আমি উনি পাশাপাশি বসে আছি, উনি বক্তৃতা করবেন, আমি ওনাকে বললাম ভাই আপনি কি বলবেন, উনি তো জাতীয় সরকার বলেন, আমি জাতীয় সরকার বলি না, আমি এখনো বলি না। কেন? আমি মনে করি যে এই সরকারকে বলতে, জাতীয় সরকার বললে তার মধ্যে আওয়ামী লীগ বা তার সাথে যে সমস্ত দল আছে তাদের বাদ দেওয়া তো যাবে না। তারাও একটা, আপনারা কিরকম মনে করেন আমি জানি না, কিন্তু তারাও এই জাতির অন্তর্গত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের এত অবদান ছিল, সেই সময় অনেক রাজনৈতিক দলের, যারা এখন জাতীয় সরকার বলছি, তাদের হয়তো জন্ম হয়নি, সবার কথা বলছি। আওয়ামী লীগকে আবার সাথে আসবে, যে আওয়ামী লীগের জন্য আজকে এত দুর্দশা, তার বিরুদ্ধে সংগ্রাম করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার তাকেই বসাবো। উনি বক্তৃতা করতেন, শেখ হাসিনাকে অনুরোধ করতেন, বলতেন, বোঝাতেন তুমি ক্ষমতা ছেড়ে দাও, তার বদলে রেহানাকে দিয়ে দাও। আমি বলতাম ভাই এটা তো আরো বড় গজব, এইটা কিভাবে হবে? কিন্তু উনি বলেন। তো প্রেস ক্লাবের এখানে আমি তাকে বললাম আপনি কি এটা বলবেন নাকি? কেন? আমি বললাম ভাই আপনি যদি এখানে এটা বলেন তাহলে আমি এখানে থাকবো না। বললো বাচ্চা ঠিক আছে বলবো। উনি বলেননি, উনি যেখানে কথা কথা দিয়েও যারা বলেন না, এটা না বলেন তা না, উনি কথা দিলে কথা রাখেন। এটাও একটা মানে বুদ্ধিজীবী বিবেকবান মানুষের একটা বিষয়, যে এরা রাজনীতিবিদ কিন্তু এই যে বলে না, একজন রাজনীতিবিদ সাধারণত তাকে একটা কাজ করেছে, এই কাজটা করবে, উনি বলবেন হ্যাঁ করবে। মানে আপনাকে বুঝতে হবে যে উনি এটা করতে পারেন। উনি যদি বলেন চেষ্টা করবো, তাহলে বুঝবেন যে উনি করবেন না। আর রাজনীতিবিদ কখনই বলবেন না যে আমি করবো না। মানুষ অখুশি হতে পারে, মানুষ বলবে ব্রিজটা বানিয়ে দেবেন তো ভাই, হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো, তার মানে এটা হবে আশা করবেন না। রাজনীতিবিদ হিসাব করেন আমি ক্ষমতায় গেলে ওই বৃষ্টিকে বাঁধতে পারবো, কিন্তু বুদ্ধিজীবী যিনি তিনি বলতে পারেন অবশ্যই এই ব্রিজ বানানো উচিত। আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই, উনি ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন না, তাহলে এইটা আমি করব না, আমি এটা করব। বুদ্ধিজীবীদের এই একটা সুবিধা, যেরকম আহমদ শরীফ ছিলেন, উনি বলতেন আমি সত্য কথা বলতে চাই, যা মনে করি তাই বলতে চাই, আমাকে কেউ বাধা দিতে পারবে না, এবং উনি তাই করতেন। উনি একটা দলের সবাইকে বক্তৃতা করে বলতেন আমি নাস্তিক, সবাই জানে নাস্তিক পছন্দ করলে করবে, নাস্তিকের অধিকার নাই। আচ্ছা এই দেশের সমস্ত মানুষই বলতে গেলে মুসলমান, আমি আমার দলের একটা সবার মধ্যে নিয়ে ওনাকে বক্তৃতা করতে দিয়েছি, উনি যদি বলেন আমি নাস্তিক, খুবই বিপদ না, বলি টেকা মুশকিল হয়ে যাবে। এইরকম একটা হয়, যেরকম সুনীল গঙ্গোপাধ্যায় বলতেন যে আমার যা ভালো লাগে তাই করবো, যা খেতে ভালো লাগে তাই খাবো, মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করতে ভালো লাগে তাই করবো, তবে দেখবো মানুষটা যেন কষ্ট না পায়। শেষের দিকে উনি বলতেন এটা কেন? সুনীল গঙ্গোপাধ্যায় উনি কংগ্রেস করতেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু নজরুলকে আবার দেখেন উনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েও কিন্তু টিকেট নেই। কেন? ওই যে বলেন না সত্য, মানে কবিতাটা বলতে বলেছেন, মানে রক্ত ঝরাতে পারি না তো একা, ওই বলতে গিয়ে উনি বললেন যে সত্য যা তাই আমি বলবো, এখানে আমাকে কেউ আটকাতে পারবে না। এবং নজরুল ইসলাম এরকম করে বলেছেন। এইখানকার বিষয় হলো দেখেন, আমি মনে করি আমি তো আপাদমস্তক রাজনীতিবিদ, আমি লিখি, কথাবার্তা বলি, অনেকে আমাকে মনে করে আমি খুব লেখাপড়া জানি, খুব বিদ্বান লোক, এরকম না, আমি খুবই অ্যাভারেজ লোক, পলিটিক্স। মহসিন ভাই যেরকম খুবই ইজিলি বললেন যে আজকের দিনে আমি কোনো রাজনীতি আলোচনা করতে চাই না, আমি আবার যেখানেই যাই ধান ভাঙতে শিবির গীত গাইতে চাই, মানে সূত্র যাই থাকুক টানতে টানতে রাজনীতির মধ্যে নিয়ে যেতে চাই, কারণ ওটাই আমি করি এবং ওটাই আমি বুঝি। তবে হ্যাঁ এইটা ঠিক, আমি সমাজের সঙ্গে রাজনীতিকে যুক্ত করার চিন্তা করি, আমি মানুষের একটা ব্যক্তির সমস্যা নিয়ে, সমাজের সমস্যা নিয়ে তার সাথে রাজনীতিকে কিভাবে
গ্রথিত করা যায়, গ্রন্থিত করা যায়, হাজির করা যায়, সেই চেষ্টা করি। জাফরুল্লাহ ভাই এরকম সবসময় করতেন তা না। আমি আবার বলি, উনি রাজনীতিবিদ এরকম বলবই না। ওনাকে আমি পাবলিক ইন্টেলেকচুয়াল মনে করি, এবং পাবলিক ইন্টেলেকচুয়াল ফর এক্সেলেন্স। মানে এইরকম মানুষ যেরকম করে সাইফুল আহমেদ বললেন, বাবলু বললেন, আমি খানিকটা স্বপনের বক্তৃতা শুনেছি, সবাই এটা বলেছেন জাফরুল্লাহ ভাই এই সামাজিক দায়িত্বগুলো অসাধারণ ভাবে পালন করেছেন। আমাকে আবার মিন্টু দুটো চিঠি দিল, মানে স্লিপ দিল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ডায়ালিসিস সেন্টার করেছেন উনি। ওষুধ মানে দাম কমানো যায় কেমনে সেটা করেছেন। অসাধারণ কাজ একটা ডায়ালিসিস। এখনো তো ওই যে তার পরিচিতির মধ্যে যদি লেখা থাকে যে তার পে করবার ক্ষমতা নাই, উনি বিনা পাশে করে দিবেন, কেউ করেন নাই। এরকম করে উনি বলতেন যে আমি ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করবো না, এমন ভাবেই সিস্টেমটা করা হবে যে ব্যবসায়ীরা মুনাফা করবে কিন্তু জিনিসের দাম কমবে। আমাকে কয়েকবার বলেছেন একটা প্যারাসিটামল তৈরি করতে কয় টাকা খরচ হয়, কত টাকায় বিক্রি করে, এই যে এত বেশি প্রফিট, এইটাকেই কমিয়ে যাতে মানুষের কাছে দেওয়া যায় করেছেন। প্যারাসিটামলের দাম কমাতে পারেন নাই, কিন্তু ওষুধ নীতি নিয়ে কাজ করেছেন, করোনার উপরে কাজ করলেন, ভ্যাকসিন ঠিক না হলেও এটাকে কিট আবিষ্কারের জন্য অসাধারণ কাজ করলেন। হয়তো সরকার সহযোগিতা করেনি, কিন্তু আমি আপনাদের বলি এত কিছুর পরেও বাংলাদেশের জনগণের স্বাস্থ্য নিরাপদ হয়েছে? এক কথায় হয়নি। বাংলাদেশের জনগণের শিক্ষা নিরাপদ হয়েছে? হয়নি। বরঞ্চ শিক্ষায় জায়গায় কুশিক্ষা জায়গা করে নিয়েছে। মিথ্যার এখন একটা উর্বর ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। আপনি অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন। একজন এমপি থেকে একেবারে মন্ত্রীর সবচেয়ে বড় যিনি সরকারের সর্বোচ্চ জায়গায়, তিনি যেরকম করে মিথ্যা কথা বলতে পারেন, এবং সেই মিথ্যাকে সবাই মিলে চামচামি করে আবার সত্য সত্য বলে বাহাবা দিতে থাকেন। তা যদি আপনি না দিতে পারেন তার পেছনে পড়ে যাবেন। ওই যে একদিন সম্ভবত আপনার ভারত চীন বাগবাগ করবেন, বাংলাদেশ চীন মৈত্রী সমিতি, ওইখানে এক সভায় বক্তৃতা করবার সময় প্রথম বক্তৃতা করলেন রাশেদ খান ডিডেনবার্গেও, তারপরে সুরঞ্জিত সেনগুপ্তকে বক্তৃতা করতে দেওয়া হয়েছে। শেখ হাসিনা মঞ্চে বসে আছেন, আমি তখন আওয়ামী লীগ করি। সুরঞ্জিত সেনগুপ্ত বক্তৃতা করতে গিয়ে বললেন, আমি কিছু পয়েন্ট ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার আগে তো মেনন বক্তৃতা করছে। এখন আমি সভানেত্রীকে খুশি করার জন্য এর যে ভালো কোনো কথা তো খুঁজে পাচ্ছি না। মানে সমস্ত নেতাদের চিন্তাই থাকে মূল নেতাকে কেমনে খুশি করার জন্য কাজ করতে থাকবো। এই পরিস্থিতিতে রাজনীতিকেও পরিশুদ্ধ করবার জন্য নিশ্চয়ই ওই মনন বলেন, চিন্তা বলেন থাকতে হবে রাজনীতিবিদের মধ্যে, যাতে সত্যকেও তিনি একসাথে উপস্থাপনা করতে পারেন। জাফরুল্লাহ ভাই সত্য কথনে যেরকম একেবারেই আপসহীন ছিলেন, এটা প্রশংসা ছাড়া কিছু করবার নেই। কিন্তু তারপরে বলি, উনি যখন বলবেন আমি তো সরকারকে বলি তুমি এখন রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে মিয়ানমারের মধ্যে পাঠিয়ে দাও, তারা যাতে যুদ্ধ করতে পারে, ওই কথা আমি কি বলতে পারবো? ওই কথা যেন সাইফুল্লাহ কি বলতে পারবেন? সেটা বলতে পারবেন না। কিন্তু একটা জায়গার জন্য আমি বলি, থাকেন দেশ এখন এত খারাপ অবস্থা হয়েছে, আজকের পত্রিকায় বিশেষভাবে রিপোর্ট বেরিয়েছে, কালকে থেকে টিভিতে দেখাচ্ছে ওই জাহাজটাকে উদ্ধার করা গেছে। কিভাবে কিভাবে কি শর্তে হলো? এই যে কেএনএফ, কি অদ্ভুত একটা ঘটনা না, এত বড় শান্তি বাহিনী কিছু করতে পারে নাই, অথচ কেএনএফ কুকিচি, আমরা তো ভালো করে নামও জানি না। এমনকি যিনি দীর্ঘদিন চট্টগ্রামে থেকেছেন, হয়তো রাঙ্গামাটি দেখেছেন, তিনি কুকিচিনের নাম শুনেছেন। এই সত্তা বলেন বা নৃগোষ্ঠী বলেন, এরা এমন কোন বল নয় যে এত বিশাল কাণ্ড ঘটাতে পারবে, কিন্তু ঘটিয়েছে তো। এবং কেমনে কেমনে ঘটালো, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে মসজিদ থেকে নিয়ে আসলো, তারপরে চাবি বার করলো। মানে মনে হচ্ছে যে বেড়াতে গিয়ে চাবি টেবি নিয়ে এসে আলমারি করে টাকা নিয়ে চলে গেল, কেউ কিছু করতে পারলো না।
এবং তারপরে সেই কুকি চিনির উপর একটা অপারেশন দেখানো মানে কথা বলা হলো, সেই নিয়েও মেলা কথা হয়েছে। ওই যে ম্যানেজারকে উদ্ধার করলো কিরকম করে, এখন কথা এসে গেল যে না ওইখানে র্যানসম দেওয়া হয়েছে, মানে তারা যে টাকা দাবি করেছিল তার বদলে পুরো জিনিসটা গাইড করে দেওয়া হলো, এই কথা বলা হলো না। একইভাবে আমি দেখলাম গতকালকে ফেসবুকের কোন কোন জায়গাতে এই কথা লেখা হচ্ছে যে এই যে বন্দীদের মুক্তি করে আনা হলো, জাহাজটা মুক্ত করে আনা হলো, তার শর্ত কি কি শর্ত মেনে করা হয়েছে সেইটা বলা হলো। সরকার কথা বলছে না। নৌ প্রতিমন্ত্রীকে দেখলাম টেলিভিশনে সে কথা বলছেন, তিনি বললেন যে বাবাই হোক আল্লাহর রহমতে, এবং তার পাশাপাশি শেখ হাসিনার নাম তো না না তার পাশাপাশি শেখ হাসিনার নাম তো বলতে হবে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা এই জাহাজকে উদ্ধার করতে পেরেছি, নাবিকদের উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, শেখ হাসিনা জাহাজ উদ্ধারের জন্য কি করলেন? টাকা কি দিয়েছেন? দেয়নি। দিয়েছেন? কিছু বলেন না। তার মানে হচ্ছে সমস্ত জায়গাতে একই কাজ করছে। আমি দেখলাম ঈদের আগে এই লোকজন যে বাড়ি যাচ্ছে, একদিন টেলিভিশনে নিউজ পত্রিকাতেও লিখেছে কোথাও কোথাও এইবারে ঈদ যাত্রা একেবারে নির্বিঘ্ন, মানুষের কোনো কষ্ট হয় না। কি হয়েছে বলেন তো? একদিন পরে দেখলাম কোথায় কোথায় জ্যাম লেগেছে, কোথায় কোথায় 14 কিলোমিটার লম্বা যানজট তৈরি হয়েছে, মানুষের কি অবর্ণনীয় কষ্ট হয়েছে সেটা বলেছে। হ্যাঁ, আমি এটা বলি অনেক বছরে যেরকম হয়েছে তার তুলনায় কম হয়েছে, কিন্তু এখন যদি ধরেন এরকম করে বলার ফেরার সময় কি হয়েছে, কালকে টেলিভিশনে দেখলাম যে ফেরার সময় মানুষের কোনো কষ্ট হয়নি, অথচ এইখানে লিখছে ই জার্নি টার্নস ট্র্যাজিক ফর মেনি। খেয়াল করেন পরের কথা, 122 killed in road crashes in 7 days. 122টা লোক মারা গেছে। এরা মিথ্যুক। এই কথা মৃত্যু বলবো কেন? যেখানে খোদ ধরেন নির্বাচনের পরে প্রধানমন্ত্রী এসে টেলিভিশনে বক্তৃতা করতে পারেন, চেহারা বিবর্ণ, আমার চেয়ে খারাপ, মানে আমার চেহারা এখন অনেকেই বলেন যে আগের মতো সুস্থ দেখা যায় না ভাই, কেমন লাগে যেন আপনার, তার চেয়ে খারাপ, কষ্টে ক্লিষ্ট, প্রায় কান্না ভেজাই কান্না ভেজা গলায় বলছে এত চমৎকার একটা নির্বাচন করলাম। 30 ডিসেম্বরের কথা বলছি, কতটা বিরোধী দল মানে না, আর কি ভালো নির্বাচন করবো, টেলিভিশনে উনি বলছেন। আর আমার কাছে মনে হয় ওই একটা বক্তৃতা শুনে যারা যারা আওয়ামী লীগ করে সবার তো আওয়ামী লীগ ছেড়ে দেওয়া উচিত। একটা লোক দল ছেড়েছে, একটা লোক ওই কারণে প্রতিবাদ করেছে, বা প্রতিবাদ নাই করুক এমনিতে বলতে পেরেছে যে না আমি আর রাজনীতি করবো না, শরীর খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, রিটায়ার করছি, তাও বলে নাই। তার মানে মিথ্যার চাষ হচ্ছে এখানে, সারা দেশে মিথ্যার চাষ করা হচ্ছে, এবং এইরকম অজস্র কাহিনী পাওয়া যাবে। দেশের অর্থনীতির অবস্থা কি ভয়াবহ রকম খারাপ। এইখানেও সেটার একটা নিউজ আছে, আমি সাইফুল ভাইকে দেখাচ্ছিলাম, economy in for a double wing, মানে দুই দিক থেকে আঘাত প্রাপ্ত হচ্ছে। আমাদের জিডিপি কমে গেছে, একটা কোয়ার্টারে, 3 মাসে একটা কোয়ার্টারে জিডিপি কমে গেছে। আমাদের জাতীয় ইনকাম কমে গেছে, ইনভেস্টমেন্ট কমে গেছে, আমাদের চতুর্দিকে নষ্ট, কিন্তু ওনারা বলছেন অর্থনীতির ভূমিষ্ঠ চলছে। মানে এই পরিস্থিতিতে আমরা সবাই মিলে বলছি ও তো ভোটই করেনি, ভোট পায়নি, জেতেনি, কিন্তু জিতেছে, মানে ক্ষমতায় আছে। আপনারা মানবেন কিনা জানি না, কিন্তু মানুষের মধ্যে এরকম একটা ভয় ঢুকেছে। আরো 5 বছর থাকবে এই সরকার, মানুষ যদি এরকম বিশ্বাসের মধ্যে যায়, কেন 28 অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত 6-7 মাস তো গেছে, এই 6-7 মাসে আপনি বললে আমার হবে না, গণতন্ত্র মঞ্চ 28 অক্টোবরের পর থেকে কন্টিনিউয়াসলি আমরা রাস্তায় ছিলাম, কিন্তু তারপরেও হ্যাঁ অনেকেই ছিলেন, কিন্তু তারপরেও মানুষ সেরকম করে বিরোধী দলকে রাস্তায় দেখে। মানুষ তো ভাবতেই পারে, এই যে ভাবনার সময় যে দ্রব্য মূল্যের প্রসাধন,
দেখেন লজ্জা শরমের মাথা খেয়ে তারা বলছে না এই ঈদের মধ্যে কোন জিনিসের দাম বাড়েনি, আমরা কন্ট্রোল করতে পেরেছি। আগেই বাবা 3 গুণ দাম বাড়িয়ে দিয়েছো, ঈদের 3 দিন তুমি দাম বাড়তে দাবি, আবার কোন ধরনের কথা? কিন্তু সেটাও হচ্ছে, এবং আমরা দেখছি মানুষের জীবন কত দুর্বিষহ হয়েছে। এরকম কোন মানুষ থাকতে পারতো আমাদের দেশে? ওই যে কলকাতায় আমাদের যুবক বয়সে, আমাকে তো নিশ্চয়ই যুবক বলা যায় না, আমাদের যুবক বয়সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, কলকাতায় ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছে সেখানে, এবং ট্রাম ভাড়া কমাতে হয়েছে। আচ্ছা আরেকটা বলি, এখানে ফারুক ছিল, ফারুক অবশ্য এখন ওয়াশরুমে গেছে। ফারুকরা আন্দোলন করেছিল, নূররা আন্দোলন করেছিল, কোটার আন্দোলন। খেয়াল করে দেখেন, এই আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী একেবারে হতাশ হয়ে বিক্ষুব্ধ হয়ে সংসদের মধ্যে বলছিলেন ওরা যখন চায় না আমি কোটা তুলে দিলাম। এরকম কোন পরিস্থিতি হতে পারে? কোটার কথা বলেন, অথবা গণজাগরণ মঞ্চের আন্দোলনের কথা বলেন, অথবা ভ্যাটের আন্দোলনের কথা বলেন, কিংবা নিরাপদ সড়ক। নিরাপদ সড়ক অবশ্য মানে ওই রকম করে বিজয়ের মুখ দেখেনি, কিন্তু কাঁপিয়ে দিয়েছিল দেশকে। ওই রকম করে দেশ আমরা তো কাঁপাতে পারিনি। এখন এরকম করে দেশ কাঁপানোর জন্য আমাদের সামনে সেই নেতৃত্ব আছে, হয়তো আছে, হয়তো নেই। এরকম মাঝে মাঝে বলে হয়, আপনাদের এটাও মনে থাকতে পারে অনেকের, জয়প্রকাশ নারায়ণ তখন সর্বদয় নেতা, তার পার্টিটাকে নেই, কিন্তু সমস্ত দল তাকে সম্মান করে। প্রচন্ড অত্যাচার নির্যাতন চলছে, তখন মিশা বোধহয় কার্য করেছে, আমরা খুব স্পষ্ট করে বলি নাই। সেই সময় তিনি বলেছিলেন দিল্লির একটা জায়গা, যন্তর মন্তর হতে পারে, অন্য কোন জায়গা থেকে তিনি একটা প্রসেশন করবেন। ওনার কিন্তু অত লোক নাই, কিন্তু উনি যখন দাঁড়ালেন সেখানে মানুষ আস্তে আস্তে হাজার হাজার। সেই মিছিলের পরে সরকার পদত্যাগ করেছিল, নির্বাচন দিয়েছিল, এবং সেই নির্বাচনে জিতবার পরে সবাই মিলে জয়প্রকাশ নারায়ণকে ক্ষমতায় বসিয়েছিল। ফিলিপাইনের ঘটনা দেখেন, নির্বাচনের পরে ওরা জিতেছে বলে দাবি করছে মার্কোসরা, কিন্তু ড্যানফোর্ডের ঘোষণা শুধুমাত্র ওরা জিতেনি, তারা কারেক্ট রেজাল্টটা দিচ্ছিল, এবং তার উপরে ভিত্তি করে সমস্ত ফিলিপাইনবাসী, বিশেষ করে ফিলিপাইনের লোকজন রাস্তায় নেমেছে। একদিকে আর্মি হেডকোয়ার্টার, আরেকদিকে পুলিশ হেডকোয়ার্টার, আর সোজা জায়গায় প্রেসিডেন্টের বাড়ি, বিরাট একটা স্কোয়ার। সেইখানে লাখো লাখো লোকের সমাবেশ, এবং সেই সমাবেশের পরে শেষ পর্যন্ত মার্কোস ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। মানে আমি আজকের এই আলোচনায় বলি, আমার মাঝে মাঝে মনে হয় কি, এখন অনেককে দেখি মানে নতুন নতুন কথা বলছে, একেবারেই নতুন। হঠাৎ করেই আমরা অতীতের অনেক ভুল আবিষ্কার করছি, প্রকাশ্যে বলছি, নিজেদের মধ্যে আলোচনা করছি না, তাতে মানুষের বিভ্রান্ত হচ্ছে। জাফরুল্লাহ ভাইয়ের একটা ভালো দিক আমি আমার বলি, আমি ওনাকে রাজনৈতিক নেতা হিসেবে, আমার নেতা হিসেবে মানি না, কিন্তু সমগ্র জাতি যখন বিরাট ক্রাইসিসে আছে, তখন এইরকম মানুষ বড় কাজ করতে পারে। আজকে যে কেজরিওয়ালকে আমরা দেখি, তার নেতাকে আন্না হাজারে, তো মানে ওই অর্থে যে সোশ্যাল মুভমেন্ট করে তিনি যে ইতিহাস তৈরি করেছিলেন, তার উত্তরাধিকার নিয়ে কেজরিওয়াল লড়াই করেছেন। আন্না হাজারে কি করেছিলেন? একই জিনিস, অনুসন্ধান করেছিলেন। মৌলানা ভাসানী পারতেন, যখনই বড় সংকট থাকতো একাই রাজপথে নেমে যেতেন। আমরা এখন বলি না অনেক মানুষের দরকার, মৌলানা ভাসানী ওইসব কথা ভাবতেন না। উনি দাঁড়াতেন, যখন পুলিশ বাধা দিতে আসতো আজান দিয়ে নামাজ পড়তে শুরু করে দিতেন, কারণ মৌলানা মানুষ করতে পারতেন। এরকম ঘটনা আমি বাইতের ঘটনাই দেখেছি, এবং এরকম ভাবেই মানুষকে জড়ো করতে পেরেছিলেন। আমার মাঝে মাঝে এরকম মনে হয় জাফরুল্লাহ ভাই মানুষের সেই ভালোবাসা, সম্মান, সে বিশ্বাস, আস্থা অর্জন করেছিলেন। উনি ডাকলে হয়তো মানুষ আসলো। আজকে এখনো এটাই দরকার, যত তাড়াতাড়ি পারি আমরা আবার রাজপথে আসা দরকার। সেটা একটা হুলস্থুল ফাটাফাটি করবার কথা বলছি না,
আমি বলছি প্রতিবাদটা অব্যাহত থাকতে হবে, না হলে একবার যদি মানুষ মনে করে বিরোধী দল ঝিমিয়ে গেছে, বিরোধী দল বসে গেছে, তখন মনে করে এই 5 বছর হয়তো ওরাই থেকে যাবে, কেউ কিছু করতে পারবে না। সেটা ভাঙবার জন্য হলো জাফরুল্লাহ ভাইদের মতো লোকের কোনো বিকল্প নাই। আমি এই মিটিং এ যে আসছি, আরেকবার সবাই সঙ্গে ভালো লাগছিল, জাফরুল্লাহ ভাইয়ের ব্যাপারে কথা বলতে বলতে মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। আমার বলতে ইচ্ছা করছে এরকম একটা জাফরুল্লাহ ভাই আমি বলতে চাইছি, অথবা আমাদের ভেতর থেকে একজন কেউ জাফরুল্লাহ চৌধুরী হতে হবে, যার ডাকে আসবে সবাই। এরকম নয় যে আমরা শুধু ক্ষমতার লড়াইটাই করছি, আমরা অধিকারের লড়াই করছি তো, এবং সেই অধিকারের লড়াইয়ের জন্য বলি রাজনীতির কোনো বিকল্প নেই। সামাজিক আন্দোলন একটা রাজনৈতিক পরিবর্তনের সহায়তা করতে পারে, কিন্তু রাজনীতি কেবল সমাজের কর্মধার। যে মহাসুদন বলতেন, পলিটিক্স is the commander of the society. Economics, culture, and all other factors that command it. তাকে কমান্ড করতে হয়। রাজনীতি যে দিক নির্দেশনা দেয় সেই দিকেই সেটা যায়, সে সংস্কৃতির ক্ষেত্রে তাই। নইলে বলেন ওবায়দুল কাদেরের মতো লোক কিভাবে জিয়াউর রহমান সম্পর্কে এরকম একটা মন্তব্য করতে পারেন? যেহেতু তার ক্ষমতা আছে তাই বলছেন, এবং সেটাই ইতিহাস বলে চালাবার চেষ্টা করছেন। আমরা যারা মাঝে মাঝে বলি না অপোজিশন কেন কথা বলে না, বা কারো কণ্ঠ শুনতে পাই না, কথা আমরা বলি। কিন্তু আজকের এই যে সমাবেশটা হলো, এই সমাবেশে খুব বড় পাবলিসিটি রেডিও টিভিতে বা খবরের কাগজে দেখতে পারবেন না, কিন্তু আমি তো মনে করি দেশের জন্য প্রয়োজনীয় অনেক কথা বলা হয়েছে, যার চাইতে অনেক ফালতু কথা পত্রিকায় ছাপা হচ্ছে, টিভিতে প্রচার হচ্ছে। আজকে আমাদের সেই দিকেও যাওয়া দরকার। আমি এটা মনে করেছিলাম খুবই চমৎকার ভাবে কোটা আন্দোলন সোশ্যাল মিডিয়া দিয়ে গড়ে উঠেছিল। আজকে সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জনগণের মধ্যে সেই চেতনা সর্বদিকে সর্বব্যাপক একটা লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ঘোষণা দেওয়া, আমি তোমাকে আজকে ফেলতে না পারলো তোমাকে কিন্তু মানছি না, তোমাকে মানি না, তোমাকে মানবো না। যতদিন শক্তি থাকবে ততদিন এটার বিরুদ্ধে লড়াই করবে। মিথ্যাচার বন্ধ করো, মিথ্যাচার বন্ধ করো। এই মিথ্যার যে গাছ হচ্ছে ওটাতে ফল ফুলবে না। হতাশাবার কিছু নেই, কারণ কোন সময় ফ্যাসিবাদ চিরজীবন থাকে না। এটা ঠিক, কোথাও তো 50 বছরও টিকেছে, কোথাও 30 বছর 32 বছর টিকেছে। আর আমাদের এই দেশে, এই উপমহাদেশের ট্রেডিশনই আছে 14 বছর বয়সে সিংহাসনে বসে আজীবন শাসন করা। আমরা মোগল সাম্রাজ্য দেখেছি, কিন্তু আমাদের এখনকার যে শাসন ব্যবস্থা তাতে এই একটা কথা নাই। আমি সবাইকে বলবো আরো ভাবে, আন্দোলনের ফরম্যাট ভাবে, আন্দোলন নিয়ে ভাবে। নিশ্চয়ই যখন মানুষ বলে আমরা ভারতীয় পণ্য বর্জন করতে চাই, আমি বুঝি তাদের সেন্টিমেন্ট হচ্ছে ভারত আমাদের গণতন্ত্র বিকাশে সরাসরি বাধা দিয়েছে, তাই বলে। এটা কি অদ্ভুত বিষয় নয়? বাংলাদেশের নির্বাচনকে আমেরিকাকে বলে বিবেচনা করতে হবে, আমাদের সিকিউরিটির বিষয় আছে। আমার দেশের নির্বাচন ভারতের সিকিউরিটির প্রশ্ন হচ্ছে কেন? তার মানে ভারতের সিকিউরিটি ইটসেলফ খুব দুর্বল, তার মানে ভারতের সিকিউরিটি ভালনারেবল। সেই জন্যই বলে, না হলে বাংলাদেশের নির্বাচনে কারা জিতবে? ভারতের মতো এত বড় দেশ চতুর্দিকে আছে, তারা বিবেচনা করে কেন? তাদের নিশ্চয়ই সেন্ট্রালিজমের নিট অত শক্ত না, নিশ্চয়ই তাদের অন্য জায়গায় দুর্বলতা আছে। আমি বলি জনগণ যদি জাগে তাহলে মৈত্র হতে হবে। ওই জনগণকে জাগানোই দরকার। পণ্য বর্জন করলে কোনো সন্দেহ নেই ভারতের ম্যাক্রো ইকোনমিতে কোনো প্রভাব পড়বে না। বড় লেখালেখি হবে, কিছু কিছু বুদ্ধিজীবী বলবেন, আর তাই শুনে আমরা কেউ কেউ হয়তো উল্লাসও করতে পারি, আনন্দ পেতে পারি, কিন্তু তা দিয়ে আমাদের যে লড়াই ফ্যাসিবাদের তাকে বিজয়ের জায়গায় দেওয়া যাবে না। তার জন্য যে লড়াইটা আমরা করতে চাচ্ছি সেই লড়াই আমাদের সম্মিলিত করার চেষ্টা করতে হবে। আমি আবারও ডক্টর জাফরুল রাশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্নার। আজকের সকল